আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছ এবং যারা আর্টসে পড়েছো, এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছ আর কি, তাদের ইতিহাস পরীক্ষা কালকে। এবং এই সময় আমি নিশ্চিত তোমরা খুবই টেনশনে আছো, খুবই দুশ্চিন্তায় আছো। তোমরা ভাবছো যে কিভাবে আসলে ইতিহাসে ভালো করা যায়। আমরা জানি না তোমাদেরকে কতটুকু হেল্প করতে পারবো, কতটুকু তোমাদের কাজে আসতে পারবো, কিন্তু তোমাদের রিভিশনে আমরা আসলে তোমাদেরকে হেল্প করতে চাই, তোমাদের পাশে দাঁড়াতে চাই। এবং আমাদের সেই পাশে দাঁড়ানোর প্রচেষ্টা হিসেবেই মূলত আজকের এই ক্লাস। আমাদের আজকের ক্লাসে তোমরা দেখছো আমরা ইতিহাস প্রথম পত্রের কি করছি, কমন উপযোগী। আমরা বলছি ইতিহাস প্রথম পত্রের কমন উপযোগী আমরা 200 এমসিকিউ, কমন উপযোগী আমরা 200 এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আমরা খুব বেশি দেরি করব না, খুব বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব ক্লাসে। এবং আমি ক্লাসের নিয়মটা বলে দিই, যেহেতু লাইভ ক্লাস, আমরা সমাধান করব। সমাধানের মধ্যে শুধু আমি সমাধান করব না, অপশনগুলো পড়তে পড়তে বা প্রশ্নটা পড়তে পড়তেই তোমরাও এটার উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। আমরা কোনো কোনো প্রশ্নের গভীরে গিয়ে বিশ্লেষণ করব, কোনো কোনো প্রশ্নের স্রেফ উত্তর বলে চলে যাব, কিন্তু তোমরা চেষ্টা করবে প্রত্যেকটারই উত্তর দেওয়ার জন্য। এবং যদি এই ক্লাসের শেষে তোমরা এই পিডিএফটা পেতে চাও, তাহলে অবশ্যই প্রত্যেকে মন্তব্যের ঘরে তোমরা লিখবে যে ইতিহাস পিডিএফ চাই। ঠিক আছে? এইটা লিখলে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আমরা শুরু করছি আমাদের প্রথম যে প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন আমরা শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। আচ্ছা, ইতিহাস প্রথম পত্রের আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? আচ্ছা, তোমরা একটু মন্তব্যে জানিও যে তোমরা ঠিকঠাক মতো আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, এই বিষয়গুলো তোমরা একটু জানিও। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে সব কিছুই মোটামুটি ঠিক আছে, সব কিছু মোটামুটি ঠিক আছে। তো তোমরা যদি খুব দ্রুত একটু উত্তরগুলো দেওয়া শুরু করো তাহলে ভালো হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? অপশনে আছে কংগ্রেস নেতা, অপশনে আছে অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী, অপশনে আছে লাহোর প্রস্তাবের প্রবক্তা, অপশনে আছে পাকিস্তান নামের উদ্ভাবক। আমরা জানি এই পাকিস্তান নামের যিনি উদ্ভাবক তিনি কিন্তু মোটেও হোসেন শহীদ সোহরাওয়ার্দী না, বরঞ্চ চৌধুরী নিয়ামত আলী, তাই না? একজন অক্সফোর্ড গ্রাজুয়েট, নাম হচ্ছে কি, আমরা চৌধুরী সংক্ষেপে লিখলাম, তারপরে লিখলাম চৌধুরী নিয়ামত আলী। ঠিক আছে? তার নাও আর নেভার এই গ্রন্থে সর্বপ্রথম কি করেছিলেন? পাকিস্তান নামের উদ্ভাবন করেছিলেন। লাহোর প্রস্তাবের প্রবক্তাকে, লাহোর প্রস্তাবের প্রবক্তা হচ্ছেন শেরে বাংলা, তাই না? লাহোর প্রস্তাবের প্রবক্তা হচ্ছেন শেরে বাংলা। শেরে বাংলাকে এ কে ফজলুল হক, আমরা তো জানি, তাই না? শেরে বাংলা কে ছিলেন? এ কে ফজলুল হক ছিলেন, আমরা তো জানি মোটামুটি এই ব্যাপারগুলো, তাই না? তাহলে কংগ্রেস নেতা তো না, তিনি মূলত আওয়ামী মুসলিম লীগের নেতা ছিলেন। তাহলে অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন? তিনি ছিলেন অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী। ঠিক আছে? তাহলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসপুত্র বলা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তোমরা একটু দ্রুত তোমার বন্ধু বান্ধবকে মেনশন করে দিতে পারো আর আমার সাথে দ্রুত একটু উত্তর করতে থাকো। গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত কর্তৃক, ধীরেন্দ্রনাথ দত্ত আমরা জানি কুমিল্লার সংসদ ছিলেন, তাই না? মূলত মানে বাড়ি হচ্ছে মূলত ব্রাহ্মণবাড়িয়াতে, কিন্তু তখন তো ব্রাহ্মণবাড়িয়া আলাদা কোনো সংসদীয় আসন ছিল না। এই কারণে ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন কোন জায়গার? ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন এই কারণে তোমার হচ্ছে কুমিল্লার থেকে নির্বাচিত সাংসদ। তাহলে এই যে ধীরেন্দ্রনাথ দত্ত, সে কর্তৃক ভালো মানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে বিবেচনার দাবি গৃহীত না হওয়ার ফলে কি হয়, কি হয়? আমরা জানি যে যেহেতু বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে বিবেচনার দাবি এটা যেহেতু গৃহীত হয়নি, এই কারণে সমগ্র পূর্ব পাকিস্তানে ধর্মঘট পালিত হয়। সমগ্র পূর্ব পাকিস্তানের সময় কি হয়েছিল? ধর্মঘট পালন করা হয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে। যখন সেই দাবি মানা হয়নি সমস্ত পূর্ব পাকিস্তানে, ওই সময় তোমার হচ্ছে ধর্মঘট পালিত হয়েছে। আচ্ছা, এর পরের প্রশ্নে চলে যায়। ভাষা শহীদ শফিউর রহমানের জন্মস্থান, ভাষা শহীদ শফিউর রহমানের জন্মস্থান কোন জেলায়? এটা জানতে চেয়েছে। ভাষা শহীদ শফিউর রহমানের জন্মস্থান কোন জেলায়? তোমরা একটু দ্রুত উত্তর করে দাও। আমি দেখছি যে তোমরা, হ্যাঁ, এখানে আবদুল্লাহ আল জুহাদ, ফরিদা কামাল এরা উত্তর করছে। তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবকেও মেনশন করে দিতে পারো। তাহলে আমরা কি বলছি? আমরা বলছি ভাষা শহীদ শফিউর রহমান। ভাষা শহীদ শফিউর রহমানের জন্ম, হুম ভাষা শহীদ শফিউর রহমানের জন্ম কোন জেলায়, এটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, তো ভাষা শহীদ আমরা জানি যে এই যে আমাদের যে তোমার হচ্ছে শফিউর রহমান, আমাদের যে শফিউর রহমান ভাষা শহীদ, উনি উনি মানে ওই সময় তো আসলে ওই তোমার হচ্ছে
বাংলাদেশের সাথে বাংলাদেশের পাশে যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের আশ্চর্য রকম যোগাযোগ ছিল, তাই না? আসলে সীমানা তখনও এত মানে এই পাসপোর্ট ভিসার চক্করে এত খুব বেশি জটিল হয়ে ওঠেনি তখনও সীমা, সেই সময়কার কথা আমরা বলছি। এবং ভাষা আন্দোলন কখন হয়েছে? ভাষা আন্দোলন হয়েছে 52-তে, তার আগে 47 পর্যন্ত তো কি সবাই একই সাথে ছিল, তাই না? 47-এ ভারত এবং পাকিস্তান ভাগ হয়েছে। তো শফিউর রহমানের জন্ম মূলত কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের হুগলিতে, ঠিক আছে? মূলত শফিউর রহমানের জন্ম কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের হুগলি, হ্যাঁ হুগলি শ্রীরামপুরে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমরা দেখি কি, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো পরবর্তী প্রশ্ন, নিচের উদ্দীপকের কথা, একটা উদ্দীপক দেয়া হয়েছে, হ্যাঁ একটা উদ্দীপক দেয়া হয়েছে, এবং সেই উদ্দীপকে এই জায়গাতে দেয়া হচ্ছে কি, বলা হচ্ছে যে নিচের উদ্দীপকটি পড়ো, প্রশ্নের উত্তর দাও। ভাষা আন্দোলন সম্পর্কে স্মৃতিচারণে একজন নারী বলেছিলেন তার উপর অর্পিত দায়িত্ব ছিল আনন্দময়ী ও বাংলাবাজার স্কুলের মেয়েদের একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমতলায় নিয়ে আসা। উদ্দীপকে উল্লেখিত বাংলা ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী কোন নারীর কথা বলা হয়েছে? এই যে এই উদ্দীপকে উল্লেখিত ভাষা আন্দোলনে কোন নারীর কথা বলা হয়েছে? আমরা জানি বিশিষ্ট মানে এই যে ভাষার জন্য আন্দোলন করেছেন ডক্টর সুফিয়া আহমদ, ডক্টর সুফিয়া আহমদের কথা বলা হয়েছে এটা, যে এই যে আনন্দময়ী বাংলা বাজার স্কুলের মেয়েদের একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় নিয়ে আসার এই দায়িত্বটা। আচ্ছা, তারপর আমরা দেখি ভাষা আন্দোলনে নারীদের অন্যতম প্রধান কাজ কি ছিল? ভাষা আন্দোলনে নারীদের অন্যতম প্রধান কাজ, ভাষা আন্দোলনে নারীদের অন্যতম প্রধান কাজ কি ছিল? ভাষা আন্দোলনে নারীদের অন্যতম প্রধান কাজ ছিল প্রতিকূল পরিবেশে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায়, পুলিশি নির্যাতন থেকে রক্ষা করতে নেতাদেরকে নিজেদের কাছে লুকিয়ে রাখা, হ্যাঁ তারপরে হচ্ছে 144 ধারা ভঙ্গ করে সমাবেশ করা। নিচের কোনটি সঠিক? ভাষা আন্দোলনে নারীদের অন্যতম প্রধান কাজ ছিল মূলত এই যে প্রথম যে দুটো, হ্যাঁ সেটি। তবে 3 নাম্বার যেটা 144 ধারা ভঙ্গ করে সমাবেশ করার ক্ষেত্রেও নারীদের একটা বড় ভূমিকা ছিল। ওই সময় নারীরা যারা ছিল তারা কিন্তু কি মানে তোমার হচ্ছে পুলিশের সামনে যদি নারীরা থাকে, ব্যারিকেডের সামনে যদি নারীরা থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা আলাদা পাওয়া যেত, এটাকে কি বলে মানে একটা একটা সুবিধা পাওয়া যেত, পুলিশ সহজে মারমুখী হতো না, তাই না? কাজে 1, 2 এবং 3 হচ্ছে এখানে সঠিক উত্তর। যে যেভাবে নারীরা কি করেছে, প্রতিকূল পরিবেশে বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা আদায় করেছে, পুলিশ নির্যাতন থেকে রক্ষা করতে নেতাদেরকে নিজের কাছে লুকিয়ে রেখেছে, 144 ধারা ভঙ্গ করে সমাবেশ করার ব্যাপারেও তারা কি করেছে, হেল্প করেছে। এরপরে দেখি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওকে, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, আমরা জানি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। যেখানে ভারত তাদের প্রথম মানে 1947-এ যখন দেশভাগ হয়, 1947-এ দেশভাগের পর ভারত তাদের গভর্নর জেনারেল বানিয়েছিল হচ্ছে কাকে? ভারত তাদের গভর্নর জেনারেল বানিয়েছিল হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেনকে। কাকে? লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন কাদের? কাদের ছিলেন? ভারতের গভর্নর জেনারেল। কিন্তু পাকিস্তানের গভর্নর জেনারেল হয়েছিলেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে কায়েদে আজম বলা হয়। মোহাম্মদ আলী জিন্নাহকে কি বলা হয়? কায়েদে আজম বলা হয়। মোহাম্মদ আলী জিন্নাহকে কি বলা হয়? কায়েদে আজম বলা হয় বা কায়েদে মিল্লাত বলা হয়। এরপরে মজিদপুর ইউনিয়নের জনদরদি বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান নির্বাচনের পর তার হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য জোর দাবি জানালে ষড়যন্ত্র করার দায়ে তাকে এবং তার অনুসারীদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে কারাগারে পাঠানো হয়। উদ্দীপক উল্লিখিত চেয়ারম্যানের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন নেতার মিল রয়েছে? এইখানে শেখ মানে যে চেয়ারম্যান, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা যে চেয়ারম্যান ছিল সে চেয়ারম্যান হচ্ছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে সেই চেয়ারম্যান। তাদেরকে কারাগারে ওই যে যেটা হচ্ছে তোমার এই যে মানে আমাদের গণ অভ্যুত্থান আর কি, 69-এর গণ অভ্যুত্থানের কথা। কিন্তু কিন্তু ওই সময় কারাগারে পাঠিয়েছিল কি? কারাগারে পাঠিয়েছিল হচ্ছে মূলত আইয়ুব খান। ঠিক আছে, তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে সঠিক উত্তর। এরপরে আমরা দেখি উক্ত মামলা উল্লিখিত নেতার বিরুদ্ধে কত সালে মানে কত খ্রিস্টাব্দে দায়ের করা হয়? তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলা, যেটা এই আগরতলা ষড়যন্ত্র মামলা কবে শেখ মুজিবের বিরুদ্ধে দায়ের করা হয়? আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের করা হয়? আমরা জানি আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল 1968-তে। আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের করা হয়েছিল? 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়।
তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের করা হয়েছিল? 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল, এবং এই আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে আন্দোলন করতে করতেই কিন্তু 1969-এর গণ অভ্যুত্থান, যেটা 69-এর গণ অভ্যুত্থান, কিন্তু আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী, তাদের উপর আবার হামলা, সেখান থেকে আবার আন্দোলন, সে আন্দোলন আবার দমন করতে চাওয়া, আমরা যুগে যুগে দেখেছি যে আন্দোলন দমন করতে গিয়েই কিন্তু মূলত স্বৈরাচারের পতনগুলো হয়েছে। এরপরে আমরা দেখি পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন কে স্থগিত করেন? পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন কে স্থগিত করেন? পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে? 1970-এর যখন সাধারণ নির্বাচন হয়, 1970-এর সাধারণ নির্বাচন হওয়ার পরে সেখানে তৎকালীন এই যে আওয়ামী লীগ যে আছে, আওয়ামী লীগ হচ্ছে তখন ওখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, এবং সেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার কারণে হচ্ছে এই মানে তোমার আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছিল না। তখন কি হলো, তখন এই যে ইয়াহিয়া খান, তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন, যেন ক্ষমতা হস্তান্তর না করতে হয়, ক্ষমতা যেন তিনি কুক্ষিগত করে রেখে দিতে পারেন। এজন্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ কোনটা? মুজিবনগর সরকার, সর্বদলীয় সংগ্রাম পরিষদ, শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতা ঘোষণা। আচ্ছা, এই তিনটাই তো, মুজিবনগর সরকারও গুরুত্বপূর্ণ, সর্বদলীয় সংগ্রাম পরিষদও গুরুত্বপূর্ণ, স্বাধীনতার ঘোষণাও গুরুত্বপূর্ণ। 1, 2, 3 তিনটাই কি আসলে এখানে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব রাখে। বাংলাদেশের ইতিহাসে কত তারিখ কালো রাত হিসাবে পরিচিত? 25 মার্চ 1971, এইটা হচ্ছে কালো রাত। সবাই বলে না 25শে মার্চের কালো রাত, এই দিন পাকিস্তানিরা হামলা করেছিল, তাই না? মানে বাঙালির উপর এই দিন পাকিস্তানিরা ঘুমন্ত বাঙালির উপর আক্রমণ করেছিল, ইপিআরে আক্রমণ করেছিল, ইপিআরের উপর, তারপরে যে রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করেছিল। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, মুক্তিযুদ্ধে নারীরা অবদান রাখে কিভাবে? অস্ত্রচালনা গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা করে, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান করে। মূলত 1 এবং 2 এর মাধ্যমে, 1 এবং 2 এর মাধ্যমে হচ্ছে নারীরা কিন্তু মূল অবদানটা রেখেছিল, 1 এবং 2 এর মাধ্যমে। তবে অনেক নারী মুক্তিযুদ্ধে মানে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দান করা, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এই কাজগুলো সিমালটেনিয়াসলি করেছিল। কাজে এখানে 1, 2, 3 তিনটাই আসলে সঠিক, তবে 1 এবং 2 কিন্তু খুব বেশি যুক্তিযুক্ত। তারপরে দেখি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধী রাষ্ট্র ছিল কোনটা? চীন, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। আমরা জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধী রাষ্ট্র ছিল চীন এবং যুক্তরাষ্ট্র, এই দুইটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি বিরোধী। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধী রাষ্ট্র ছিল কোনটা কোনটা? একটা ছিল হচ্ছে চীন, একটা ছিল হচ্ছে কি চীন, আরেকটা কি ছিল? আরেকটা ছিল হচ্ছে যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়ন কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি বাংলাদেশের পক্ষে ছিল। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে কিন্তু ছিল কে? সোভিয়েত ইউনিয়ন। তারপর দেখি, জর্জ হ্যারিসন কে ছিলেন? আমরা জানি জর্জ হ্যারিসন ছিলেন একজন বিখ্যাত শিল্পী যার বাদক দলের নাম ছিল বিটলস। জর্জ হ্যারিসন ছিলেন একজন বিখ্যাত শিল্পী যার বাদক দলের নাম ছিল বিটলস, এবং তারা কি করেছিলেন? পণ্ডিত রবি শঙ্করের সাথে মিলে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেছিলেন। কি আয়োজন করেছিলেন? কনসার্ট ফর বাংলাদেশ, বা বাংলাদেশের জন্য কি কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেছিলেন। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য তারা কি করেছিলেন? কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেছিলেন। তাহলে একজন সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন ছিলেন, যার এই বিটলস ছিল তার বাদক দলের নাম। পণ্ডিত রবিশঙ্করের সাথে মিলে তিনি কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেছিলেন। তারপর, মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর দ্বারা বাঙালির উপর চালানো নির্যাতনের ঘটনা বহির্বিশ্বে প্রকাশিত হয়েছিল কিসের মাধ্যমে? আমরা জানি যে এই ঘটনা বহির্বিশ্বে প্রকাশিত হয়েছিল মূলত পত্রপত্রিকার মাধ্যমে এবং বেতারের মাধ্যমে। এই যে পত্রপত্রিকা এবং বেতারের মাধ্যমে মূলত বহির্বিশ্বে প্রকাশিত হয়েছিল। তবে মূলত পত্রপত্রিকা হচ্ছে এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল। এই যে তোমার সাইমন রিং আছে না, সাইমন রিং, তোমরা নাম শুনেছো হয়তো, বা সাইমন রিং এর কথা হয়তো বা তোমরা পড়েছো। এই সাইমন রিং তিনি হচ্ছে এই বাঙালির উপর যে নির্যাতন চলেছে ওই সময়, বাঙালির উপর যে নির্যাতন চলেছে, সাইমন রিং হচ্ছেন সেই সব নির্যাতনের ঘটনা তিনি ছবি তুলেছিলেন, কিছু তিনি ভিডিও করেছিলেন, তিনি সেগুলোর প্রত্যক্ষদর্শী ছিলেন, এবং তিনি পরবর্তীতে পত্রপত্রিকার মাধ্যমে এটা প্রচার করেন, আর বেতারের মাধ্যমেও কিন্তু এটা মানে বহির্বিশ্বে প্রকাশিত হয়। এরপরে এমনকি পরবর্তীতে টেলিভিশনেও প্রচার হয় আর কি। আচ্ছা, পাকিস্তানের সমর্থনে ভারত মহাসাগরে সপ্তম নৌবহর পাঠায়। ভাই, সপ্তম নৌবহর বা 7th ফ্লিট, এই জিনিসটাই তো মার্কিন যুক্তরাষ্ট্রের। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কে আছে যারা এই সপ্তম নৌবহর পাঠাইতে পারবে? পাকিস্তানের সমর্থনে ভারত মহাসাগরে সপ্তম নৌবহর পাঠায় কে?
মার্কিন যুক্তরাষ্ট্র পাঠায়, ইউএসএ পাঠায়, তাই না? আর ইউএসএর ঘনিষ্ঠ মিত্র ওই সময় হয়েছিল চীন। চীন এবং ইউএসএর মিত্রতা কেন হয়েছিল সেই বিষয়ে কিন্তু আরেক কাহিনী, তোমরা পিং পং ডিপ্লোমেসির কথা হয়তো শুনেছো। যাই হোক, না শুনলে আজকে সেটা নিয়ে আলাপ করব না। কিন্তু সপ্তম নৌবহর পাঠিয়েছিল কে? মার্কিন যুক্তরাষ্ট্র পাঠিয়েছিল। দিনেমারগন কত খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে আগমন করে? দিনেমারগন কবে? হ্যাঁ, ঠিক বলেছো রিয়াদ। কারণ যদি কোনো কোনো এমসিকিউতে যদি অপশন এরকম থাকে যে 1, 2 ও 3, হ্যাঁ এরকম যদি তিনটাই থাকে, ঠিক আছে, তাহলে সবসময় বেশি সম্ভাবনা থাকে যদি দেখে 1 ও 2 বেশি যৌক্তিক এবং তার সাথে 3 নাম্বারটাও যৌক্তিক। যেমন ধরো এই যে এখানেই এই যে আমরা যেটা দেখলাম যে চালানো নির্যাতনের ঘটনা বহির্বিশ্বে প্রকাশিত হয়, তো সেক্ষেত্রে 1, 2, 3 তিনটাই যৌক্তিক হলে সাধারণত এইটাই 1, 2 এবং 3 এটাই উত্তর হয়। ঠিক আছে, তো যদি আরেকটা কম যৌক্তিক হয়, মানে 3 নাম্বারটা যদি তুলনামূলক কম যৌক্তিক হয়, বেটার হচ্ছে যদি তোমার জানা না থাকে বা সঠিক একদম জানা না থাকে, সেক্ষেত্রে 1, 2 ও 3 এটাই উত্তর করা। ঠিক আছে, ওকে। তো যাই হোক, কি বলছিলাম? বলছিলাম হচ্ছে হ্যাঁ, দিনেমারগন কত খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে আগমন করে? দিনেমার কারা? দিনেমার হচ্ছে ডেনিশরা। দিনেমার কারা? দিনেমার হচ্ছে ড্যানিশরা। ড্যানিশ কারা? ড্যানিশ হচ্ছে দিনেমাররা, তাই না? মানে ডেনমার্কের অধিবাসী যারা। তো এই ডেনমার্কের যারা অধিবাসী তাদেরকে কি বলা হয়? দিনেমার বলা হয়। ডেনমার্কের অধিবাসীদেরকে বলা হয় দিনেমার। 1676 সালের দিকে তারা হচ্ছে ভারত উপমহাদেশে আগমন করে। ভারতীয় উপমহাদেশে তারা আগমন করে 1676 সালের দিকে। এরপরে দেখি পলাশির প্রান্তর। হ্যাঁ, পলাশির প্রান্তর ভারতের কোন নদীর তীরে অবস্থিত? পলাশির প্রান্তরে একটা আম বাগান ছিল, এই জন্য অনেক জায়গায় লেখা থাকে পলাশির আম্রকানন। হ্যাঁ, তোমরা কনফিউজড হবে না, অনেক জায়গায় লেখা থাকে কি পলাশির আম্রকানন। এই যে পলাশি, ব্যাটল অফ প্লাসি যে হয়েছিল, এই পলাশি হচ্ছে মূলত ভাগীরথী নদীর তীরে। মানে এই পশ্চিমবঙ্গে আগে প্রমিত ভাষা কাকে বলে এটা বোঝাতে ভাগীরথী নদী উদাহরণ দেওয়া হতো। বলা হয়তো ভাগীরথী নদীর স্রোতধারার তীরে যে মানুষজন বসবাস করে তাদের মুখ নিঃসৃত যে ভাষা, সেটাই হচ্ছে কি প্রমিত ভাষা, তাই না? তো এই ভাগীরথী নদী যেটা, এই ভাগীরথী নদী কিন্তু পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ নদী। পলাশির প্রান্তর ভারতের এই ভাগীরথী নদীর তীরে অবস্থিত। হুম, আচ্ছা। এরপরে আমরা দেখি ইউরোপীয় জাতিসমূহের মধ্যে দুঃসাহসী এবং নৌবিদ্যায় খুব পারদর্শী ছিল কারা? ইউরোপীয় জাতিগুলোর মধ্যে দুঃসাহসী এবং নৌবিদ্যায় পারদর্শী ছিল মূলত পর্তুগিজরা। কারা? পর্তুগিজরা। এই যে ক্রিস্টিয়ানো রোনালদোর যে জাতি আর কি, হ্যাঁ, পর্তুগিজরা ছিল অত্যন্ত নৌবিদ্যায় পারদর্শী এবং তার সাথে কি অত্যন্ত দুঃসাহসী ছিল তারা। এই কারণে তারা দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে তারাই কিন্তু এই ভারতীয় উপমহাদেশে আসার জলপথ আবিষ্কার করতে পেরেছিল, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখি নিচের উদ্দীপকটি পড়ো, প্রশ্নের উত্তর দাও। কামাল ও আরমান দুজনে একত্রে দীর্ঘদিন বিশ্বাসের সাথে ব্যবসা বাণিজ্য করলেও পরবর্তীতে আরমানের হঠকারিতার কারণে সমস্ত মূলধনই কামাল একা লুটে নেয় এবং ব্যবসা পরিচালনার দায়িত্ব এককভাবে গ্রহণ করে। উদ্দীপকে আরমানের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিশ্বাসঘাতকের মিল রয়েছে? কোন বিশ্বাসঘাতকের মিল রয়েছে? আমরা জানি যে এই যে কামাল আরমান দুজনে একসাথে দীর্ঘদিন, আচ্ছা, এইটার সাথে পুরোপুরিভাবে মিল রয়েছে মীর জাফরের। আমরা জানি এই যে মীর জাফর, উনি কি ছিলেন? উনি ছিলেন নবাবের একদম বিশ্বাসভাজন কর্মচারী, তাই না? নবাবের কিন্তু উনি উজির ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, বা যাই বলি মানে একদম প্রধান অমাত্য এই মীর জাফর ছিলেন। কিন্তু তিনি কি করলেন? তিনি তিনি তোমার হচ্ছে এই ইয়ের সরলতার সুযোগ নিয়ে, নবাবের সরলতার সুযোগ নিয়ে তিনি কি করলেন? আস্তে 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 এত ক্ষমতা তিনি সঞ্চয় করলেন, এত ক্ষমতা তিনি হোল্ড করলেন, যার কারণে তিনি শেষ পর্যন্ত নবাবের নবাবই কেড়ে নিলেন, তাই না? পলাশির যুদ্ধে নবাবকে 1757 সালে 23 জুন ইংরেজরা পরাজিত করলো, নবাবী চলে গেল মীর জাফরের কাছে। উক্ত বিশ্বাসঘাতক তাৎক্ষণিকভাবে কি সুবিধা পেয়েছিল? উক্ত বিশ্বাসঘাতক তাৎক্ষণিকভাবে কি সুবিধা পেয়েছিল? সে ওই যে বাংলার নবাবী পেয়েছিল, মূলত বাংলা সিংহাসনটা মূলত সে তাৎক্ষণিকভাবে পেয়েছিল, কিন্তু ওই সময় কিন্তু সে দেওয়ানি পায়নি। দেওয়ানি ক্ষমতা কিন্তু ইংরেজরা বুঝে নেয় এবং ইংরেজরা 1765 সালে, হ্যাঁ, 1765 সালে এলাহাবাদের চুক্তি করে। কিসের চুক্তি? এলাহাবাদের চুক্তি। এবং এই এলাহাবাদের চুক্তির মাধ্যমে ইংরেজরা কিন্তু একদম পুরোপুরিভাবে এই দেওয়ানিটা বুঝে নেয় এবং সেক্ষেত্রে ইংরেজদের আর কাউকে খুশি রাখা, সন্তুষ্ট করার কোনো দরকার ছিল না। এরপরে আমরা দেখি মহারানী ভিক্টোরিয়া কত খ্রিস্টাব্দে রাজকীয় ঘোষণা প্রদান করেন?
মহারানী ভিক্টোরিয়া কত খ্রিস্টাব্দে রাজকীয় ঘোষণা প্রদান করেন? রাজকীয় ঘোষণা কি জিনিস ভাই? রাজকীয় ঘোষণা কি জিনিস? রাজকীয় ঘোষণা হচ্ছে, রাজকীয় ঘোষণা হচ্ছে যেটার মাধ্যমে 1858 সালে, এই রাজকীয় ঘোষণার মাধ্যমেই 1858 সালে এই রাজকীয় ঘোষণার মাধ্যমে মহারানী ভিক্টোরিয়া বলেন যে এখন থেকে ইংরেজরা সরাসরি কি করবে, মানে ইংরেজ যে রাজ পরিবার আছে বা যে যে মানে ইংলিশ যে ডাইনাস্টি আছে সেটা ভারতবর্ষও শাসন করবে। ঠিক আছে, এইটাই মহারানী ভিক্টোরিয়া বলেন এবং রাজকীয় ঘোষণা তিনি প্রদান করেন 1858 সালে। মূলত 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এই সিপাহী বিদ্রোহ, এই সিপাহী বিদ্রোহ বা সিপাহী মিউটিনিটা ভারতবর্ষে, ভারতবর্ষে তোমার হচ্ছে ইয়েদের ভিত শাসনের, ইংরেজ শাসনের ভিত নাড়াই দিছিল। এই কারণে রানী ভিক্টোরিয়া ভাবে যে গেল তো হাত থেকে ভারতবর্ষ, তাই না? এটা ভাবার পরে তখন তারা 1858 সালে কি করে, রাজকীয় ঘোষণা প্রদানের মাধ্যমে শেষ পর্যন্ত ভারত মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে ব্রিটেনের মূল শাসনের, মেইন স্ট্রিম শাসনের ধারায় উপনিবেশে ভারতবর্ষকে পরিণত করা হয়। ইলবার্ট বিল কে প্রণয়ন করেন? ইলবার্ট বিল। ইলবার্ট বিল খুবই গুরুত্বপূর্ণ একটা বিল এবং ভারতীয় উপমহাদেশের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে। ইলবার্ট বিল প্রণয়ন করেছিলেন লর্ড রিপন। এই জন্য লর্ড রিপনকে বলা হয় রিপন দ্য গুড। কি বলা হয়? লর্ড রিপনকে রিপন দ্য গুড বলা হয়। কেন লর্ড রিপনকে রিপন দ্য গুড বলা হয়? তার মহানুভবতার জন্যে। লর্ড রিপন যে ইলবার্ট বিলটা পাশ করেছিলেন, এই ইলবার্ট বিল কিন্তু ছিল একদম পুরোপুরিভাবে, ইলবার্ট বিল ছিল একদম পুরোপুরিভাবে ভারতীয় উপমহাদেশের যে লোকজন আছে তাদের পক্ষে আসার মতো একটা বিল। তার মানে, তার মানে ইলবার্ট বিলের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের লোকজন যারা ভারতীয় আছে, ইন্ডিয়ান আছে, তারা প্রথম কি করলো, তোমার হচ্ছে জাজ হওয়ার অধিকার পায়। ঠিক আছে, লর্ড রিপন এতটাই গণতন্ত্র মনস্ক ছিলেন, হ্যাঁ, যে তিনি ভারতীয় মানে যারা লোকজন তাদেরকে অনেক রকম স্বাধীনতা দিয়েছিলেন, অনেক রকম সুবিধা দিয়েছিলেন। ঠিক আছে, অনেক রকম সুবিধা তিনি দিয়েছিলেন লর্ড রিপন। এই জন্যে লর্ড রিপনকে কি বলা হয়? লর্ড রিপনকে বলা হয় রিপন দ্য গুড। কি বলা হয়? রিপন দ্য গুড বলা হয়। তারপরে দেখি পৌরসভার নবনির্মিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ অনুষ্ঠানে জানতে পারেন যে একটি আইনের দ্বারা ভারতীয় উপমহাদেশের জনগণ পৌরসভা পরিচালনার দায়িত্ব পাবে। উদ্দীপকে উল্লেখিত আইনটি উপমহাদেশে কি নামে পরিচিত? আচ্ছা, যেইখানে পৌরসভার নবনির্মিত সদস্যবৃন্দ, আচ্ছা পৌরসভার নবনির্বাচিত সদস্যবৃন্দ শপথ গ্রহণ অনুষ্ঠানে জানতে পারেন যে একটি আইনের দ্বারা ভারতীয় উপমহাদেশের জনগণ পৌরসভা পরিচালনার দায়িত্ব পাবে। তার মানে ভারতীয় লোকজনই কি পাবে? ভারতীয় লোকজনই হচ্ছে ভারত শাসনের সুযোগ পাবে, ভারতীয় উপমহাদেশের জনগণ পৌরসভা পরিচালনার দায়িত্ব পাবে। এইটা, এই যে পৌরসভা পরিচালনার যে দায়িত্ব, এটা ছিল বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টের অধীনে। পৌরসভা পরিচালনা এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, কাজে এটা ছিল বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টের অধীনে। তারপরে ভারতীয় জনগণ উক্ত আইন প্রণেতাকে কোন ধরনের শাসক হিসেবে বিবেচনা করত? প্রগতিশীল শাসক হিসেবে বিবেচনা করতে মিউনিসিপ্যাল অ্যাক্ট পাশ করার পর থেকে মানে এটা প্রগতিশীল শাসনের বৈশিষ্ট্য। তারপরে আমরা দেখি ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? আমরা জানি যে 1857 আগ পর্যন্ত, 1857 সাল পর্যন্ত তোমার হচ্ছে এই যে ভারতীয় শাসন কাঠামো একরকম ছিল, তারপর থেকে ভারতীয় মানে গভর্নরের পদটা মানে তুলে নেওয়া হয় এবং তখন ভারতের যে প্রধান হইতো তাকে ভাইসরয় বলা হইতো। কি বলা হইতো? ভাইসরয় বলা হইতো। আর এই ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তাইলে লর্ড ক্যানিং ছিলেন সিপাহী বিদ্রোহের পরে যখন রানী ভিক্টোরিয়া দায়িত্ব গ্রহণ করলেন, তারপর থেকে লর্ড ক্যানিং হইলেন কি? ভাইসরয় হইলেন। লর্ড ক্যানিং কি হইলেন? ভাইসরয় হইলেন। মুসলিম লীগের কোন নেতা প্রস্তাব মানে স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রস্তাব সমর্থন করেন? মুসলিম লীগের কোন নেতা স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রস্তাব সমর্থন করেন? আবুল হাসিম সমর্থন করেছিলেন। আবুল হাসিম ছিলেন মুসলিম লীগের একজন বিখ্যাত নেতা, তিনি স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রস্তাব তিনি সমর্থন করেছিলেন। তারপরে আমরা দেখি আন্তদলীয় কোন্দলের কারণে মধুপুর ইউনিয়নে একটি রাজনৈতিক দলের 2টি কমিটি ঘোষণা করা হয়। দাউদ মল্লিক এ প্রস্তাবের উপস্থাপক, তিনি প্রতিপক্ষ গ্রুপের স্বেচ্ছাচারী রাজনীতির প্রতিবাদে এই বিভাজনের প্রস্তাব উপস্থাপন করেন। উদ্দীপকে উল্লিখিত দাউদ মল্লিকের সাথে তোমার পাঠ্য বইয়ের ব্রিটিশ ভারতের কোন নেতার মিল রয়েছে? কোন নেতার মিল রয়েছে? ঠিক আছে, একটা রাজনৈতিক দলের 2টা কমিটি গঠন করা হয়, এইটা হ্যাঁ কোন নেতার মিল রয়েছে? আচ্ছা, এইটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেছিলেন, যাকে কায়েদে আজম বলা হয়। সেই মোহাম্মদ আলী জিন্নাহ তিনি দ্বিজাতি তত্ত্ব দেন। কি করেন? তিনি দ্বিজাতি তত্ত্ব দেন। তিনি বলেন
যে ভারতের যে লোকজন আছে তাদের মধ্যে মিল মহব্বত হইতেছে না, এরা মূলত দুইটা জাতি, দুইটা আলাদা আলাদা জাতি, এবং এই জাতি গোষ্ঠীর বিভাজনটা হয় মূলত কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। তাহলে এই ধর্মের ভিত্তিতে বিভাজনের যে বিষয়টা, এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ এই বিষয়টাকে প্রমোট করেছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ এই বিষয়টাকে প্রমোট করেছিলেন। তারপরে দেখি দাউদ মল্লিকের প্রস্তাবটি ইতিহাসের কোন প্রস্তাবের সাথে সামঞ্জস্যপূর্ণ? অবশ্যই অবশ্যই এটা লাহোর প্রস্তাবের সাথে সামঞ্জস্যপূর্ণ। লাহোর প্রস্তাবে তোমার হচ্ছে বলা হয় যে কি এক বা একাধিক রাষ্ট্রের কথা বলা হয়, এক বা একাধিক রাষ্ট্র, হ্যাঁ বলা হয়। মানে যদিও লাহোর প্রস্তাব শেরে বাংলা একে ফজলুল হক উত্থাপন করেছিলেন, সেই শেরে বাংলায় একে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাবে এক বা একাধিক রাষ্ট্র, মুসলমানরা যেসব অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ সেসব এলাকায় মুসলমানদেরকে নিয়ে বা ওইসব মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে এক বা একাধিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয় লাহোর প্রস্তাবে। পরবর্তীতে জিন্নাহ লাহোর প্রস্তাব সংশোধন করে স্টেটস কেটে দিয়ে তিনি স্টেট মানে মুসলমান স্টেট তৈরি হবে একটা, এবং এই পাকিস্তানকে সেখানে প্রমোট করা হয়। তার এই কারণে লাহোর প্রস্তাবকে অনেকেই পাকিস্তান প্রস্তাব বলেও সম্বোধন করেন বা সাব্যস্ত করেন। ইংরেজরা কত সালে ভারতে এসেছিল? ইংরেজরা ভারতে এসেছিল 1608 সালের দিকে। ইংরেজরা ভারতে আসে 1608 সালের দিকে ইংরেজরা ভারতে আসে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে ভারতবর্ষে তাদের ব্যবসা বাণিজ্য শুরু করে। পলাশির যুদ্ধে নবাবের প্রধান কারণ কি ছিল? পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের প্রধান কারণ ছিল মীর জাফরের বিশ্বাসঘাতকতা। মীর জাফর ছিল নবাবের প্রধান সেনাপতি এবং মীর জাফরের কাছে নবাবের সৈন্যের একটা বড় অংশ ছিল মীর জাফরের সরাসরি বেতনভুক্ত। ঠিক আছে, কাজেই তারা মীর জাফর যেটা বলবে তারা সেটাই করবে বা সেটাই শুনবে, এটাই তো স্বাভাবিক, যেহেতু তারা মীর জাফরের সরাসরি বেতনভুক্ত। অতএব পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের প্রধান কারণ ছিল মীর জাফরের বিশ্বাসঘাতকতা। অনেকে এটাকে নবাবের অযোগ্যতা বলতে চান, কিন্তু মূলত মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাবের পরাজয়ের প্রধান কারণ ছিল। পলাশির যুদ্ধে নবাব যখন যুদ্ধ করছেন প্রাণপণে, তার পক্ষে যখন ইংরেজ সেনাপতি মশিয়েল আলী সে যখন যুদ্ধ করতেছে, তারপরে হচ্ছে যে এই যে কি বলেন নাম, মীর মদন, ঠিক আছে, যখন যুদ্ধ করতেছে তখনও এই নবাব মানে এই যে নবাবের পক্ষে মীর জাফর যুদ্ধ করে নাই, মীর জাফর অনুগত সৈন্যদল নিয়ে মীর জাফর দূরে দাঁড়াইছিল। ঠিক আছে, নবাব সিরাজউদ্দৌলার খালার নাম, যিনি নবাব সিরাজউদ্দৌলাকে মানে অত্যন্ত ঘৃণা করতেন এবং নবাব সিরাজউদ্দৌলাকে তিনি পরাজিত এবং হত্যা করতে চেয়েছিলেন, তার নাম হচ্ছে ঘসেটি বেগম। হ্যাঁ, ঘসেটি বেগম, প্রাসাদ ষড়যন্ত্রের জননী তিনি, তাই না? নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল পুরো প্রাসাদ জুড়ে, তাতে প্রধানতম আঞ্জাম দিয়েছিলেন ঘসেটি বেগম। তারপরে দেখি বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? আমরা জানি বক্সারের যুদ্ধ সংঘটিত হয় কবে? 1764 সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয় এবং এই বক্সারের যুদ্ধে মীর কাসিম তিনি এই বক্সারের যুদ্ধে কি করেছিলেন? নেতৃত্ব দিয়েছিলেন মীর কাসিম তিনি বুঝতে পেরেছিলেন যে আসলে ইংরেজরা মানে তার শ্বশুর, যেহেতু তিনি মীর কাসিম ছিলেন হচ্ছে তোমার জামাতা, এই যে মীর জাফরের জামাই, কাজেই তিনি বুঝতে পেরেছিলেন যে তার শ্বশুর আসলে ভুল করছে। ঠিক আছে, এবং মীর কাসিম তিনি স্বকীয়তা চাচ্ছিলেন, ইংরেজদের হাতের পুতুল হয়ে পাপেট হয়ে তিনি চলতে চাচ্ছিলেন না, এবং এই কারণে 1764 সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। অপুত্র গনি মিয়া ছোট বোনের ছেলে ভরসাকে খুব ভালোবাসতেন। এক পর্যায়ে তিনি তার ভালো জমিগুলো ভরসার নামে লিখে দেন, ফলে গনি মিয়ার অন্য স্বজনরা তার প্রতি অসন্তুষ্ট হন। উদ্দীপকের গনি মিয়ার সাথে নিচের কোন নবাবের মিল আছে? আমরা জানি যে নবাব আলীবর্দী খান, হ্যাঁ, তিনি কি করলেন? তিনি তার নাতি দৌহিত্র মেয়ের ঘরের নাতি, ঠিক আছে, এই যে নবাব সিরাজউদ্দৌলাকে তিনি বাংলা সিংহাসন লিখে দেন। নবাব সিরাজউদ্দৌলার নানা ছিলেন আলীবর্দী খান। কে ছিলেন? নানা আলীবর্দী খান তার এক মেয়ে আমিনাকে খুব বেশি ভালোবাসতেন এবং নবাব সিরাজউদ্দৌলা ছিল আমিনার ছেলে। ঘসেটি বেগমের ছেলে টেলেরে আলীবর্দী খান খুব একটা কিছু দেওয়া যান নাই বা পছন্দ করতে পারেন নাই, যার কারণে শেষ পর্যন্ত প্রাসাদের মধ্যে এই মানে অমিল গ্যাঞ্জাম এইগুলা হয়। উদ্দীপকের ভরসা বলতে বোঝানো হয়েছে কাকে? উদ্দীপকের ভরসা বলতে বোঝানো হয়েছে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে। নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ, তিনি হচ্ছে উদ্দীপকের ভরসা। আর শওকত জং কিন্তু কোনো পাত্তাই পায় নাই, তাই না? ঘসেটি বেগমের ছেলে। তারপরে দেখি পলাশির যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন কে কে? পলাশির যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন মীর মদন
এবং মোহনলাল। ঠিক আছে, মীর মদন এবং মোহনলাল নবাবের পক্ষে কি প্রাণপণ যুদ্ধ করেন, একদম যতক্ষণ দেহে আছে প্রাণ তারা লড়ে যাবেন এরকম চিন্তা করে তারা যুদ্ধে নামেন এবং একটানা তারা যুদ্ধ করতেই থাকেন। তোমাদের পাঠ্য বইয়ের একজন শাসক দুঃখ, আমি আমার সর্বস্ব দিয়েছিলাম কিন্তু বিনিময়ে তোমরা দিলে লাঞ্ছনা, অপমান আর অভিশংসনের জীবন। হ্যাঁ, উদ্দীপকের উক্তিটি নিচের কোন ব্রিটিশ শাসকের, কোন ব্রিটিশ শাসক এই উক্তিটা করেন? হ্যাঁ, একজন শাসক দুঃখ করে বলেন আমি আমার সর্বস্ব দিয়েছিলাম কিন্তু বিনিময়ে তোমরা দিলে লাঞ্ছনা, অপমান আর অভিশংসনের জীবন। এটা বলেছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস যিনি ভারতবর্ষে যিনি আসেন যখন, তখন কিন্তু তার ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থা একেবারেই ভালো না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থা কি একেবারেই ভালো না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভিক্ষার থালি হাতে দাঁড়ায় আছে গিয়া ব্রিটিশ পার্লামেন্টের সামনে। ব্রিটিশ পার্লামেন্টের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশে থাকতে পারবে, ভারতীয় উপমহাদেশে থাকবে না থাকবে না। সেইখান থেকে ওয়ারেন হেস্টিংস কি করেন, তিনি এই যে তোমার রাজস্ব বোর্ড স্থাপন করেন। কি করেন? রাজস্ব বোর্ড স্থাপন করেন। হ্যাঁ, এবং তিনি যে কোনো মূল্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আয় বৃদ্ধি করবেন এরকম একটা ব্যাপার তিনি পুরা করে নেন এবং এইভাবে আস্তে 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 তিনি কোম্পানিকে খাদের কিনার থেকে তুলে আনেন। বাট কোম্পানি তার এই মূল্যায়নটা করে নাই। উক্ত শাসক যে কারণে অভিশংসনের শিকার হন, কি কারণে অভিশংসনের শিকার তিনি হয়েছিলেন? ওয়ারেন হেস্টিংস। তিনি তিনি ওয়ারেন হেস্টিংস কি করেছিলেন, যেহেতু যেহেতু ওয়ারেন হেস্টিংস হচ্ছে তোমার ছিলেন এই যে মানে কি বলবো, তিনি এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেন ঠিকঠাক ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারে এ ব্যাপারে তিনি বদ্ধপরিকর ছিলেন। তিনি উৎকোচ গ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। উৎকোচ মানে হচ্ছে ঘুষ। উৎকোচ মানে কি? উৎকোচ মানে হচ্ছে ঘুষ। ঘুষ গ্রহণ তিনি নিষিদ্ধ করেছিলেন এবং অযোধ্যার বেগমদের প্রতি, হ্যাঁ, অযোধ্যার বেগমদের প্রতি তিনি অবিচার করেছিলেন। আর দ্বৈত শাসন তো তিনি প্রবর্তন করেননি, দ্বৈত শাসন তিনি রহিত করেছিলেন। কাজে এক্ষেত্রে অবশ্যই 2 এবং 3 হবে সঠিক উত্তর। এখানে আমরা দেখতে পাচ্ছি সি আছে 2 এবং 3, কাজেই এই যে 2 এবং 3 হচ্ছে এখানে সঠিক উত্তর। হ্যাঁ, তিনি অভিশংসনের শিকার হয়েছিলেন মূলত উৎকোচ গ্রহণ নিষিদ্ধ করা এবং অযোধ্যার বেগমদের প্রতি অবিচার করার জন্যে। তারপর দেখি 76-এর মনন্তর কত খ্রিস্টাব্দে হয়? 76-এর মনন্তর মানে হচ্ছে বাংলা 1176। তাইলে বাংলা 1176 সাল, হ্যাঁ, ইংরেজি কত? ইংরেজি হচ্ছে 1770 সাল। তাইলে ইংরেজি 1770 সালে, ইংরেজি 1770, বাংলা 1176। আর অপরদিকে 50-এর মনন্তর যেটাকে বলা হয় সেটা কি? সেটা হচ্ছে বাংলা 1900, ইংরেজি 1943 এবং বাংলা 1350। হ্যাঁ, বাংলা 1350, ইংরেজি 1943। এটা হচ্ছে কি 50-এর মনন্তর। এটা কি? এটা হচ্ছে 50-এর মনন্তর। 76-এর মনন্তর হচ্ছে বাংলা 1176, ইংরেজি 1770। ওকে, বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করেছিলেন কে? বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশে স্বাধীনতার পরে এই কাজ হয়েছে হচ্ছে যে রাষ্ট্র বনাম মাজদার হোসেন মামলার মাধ্যমে। কিন্তু প্রাচীনকালে মানে ওই যখন আমরা ইংরেজ শাসন আমল বলছি ওই সময় এই কাজটা করেছিলেন লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, তিনি বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে তিনি পৃথক করেছিলেন। লর্ড কর্নওয়ালিস বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে পৃথক করেছিলেন এবং বিচার বিভাগকে পক্ষপাত দুষ্টতা মুক্ত করেছিলেন। তাইলে লর্ড কর্নওয়ালিস তিনি একাধারে অনেকগুলো কাজ করেছেন। কি কি করেছেন? তিনি 10 শালা বন্দোবস্ত প্রবর্তন করেছেন। কি করেছেন? 10 শালা বন্দোবস্ত তিনি প্রবর্তন করেছেন। তারপরে হচ্ছে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছেন। কি করেছেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছেন। তিনি সূর্যাস্ত আইন প্রবর্তন করেছেন। কি করেছেন? সূর্যাস্ত আইন। এই সবগুলা কাজ কে করেছেন? এই সবগুলা কাজ করেছেন লর্ড কর্নওয়ালিস। তবে এই সব কিছুর আগে তিনি আরেকটা কাজ করেছেন। তিনি তিনি ইউএসএ এবং ইউকের মধ্যে যে স্বাধীনতা আন্দোলন হয়েছে, মানে যুক্তরাজ্য থেকে স্বাধীনতার জন্য তো যুক্তরাষ্ট্র যুদ্ধ করেছে, সেই যুদ্ধে লর্ড কর্নওয়ালিস ছিলেন যুক্তরাজ্যের পক্ষের সেনাপতি, কিন্তু সেখানে তিনি পরাজয় বরণ করেছিলেন। এরপরে দেখো, বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি বিদেশি কোম্পানির কর্মচারীদের দুপুরে খাবারে শৃগালের মাংস সরবরাহ করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। এই সংবাদে দেশীয় কর্মচারীরা ক্ষিপ্ত হয় এবং বিদ্রোহ করে। উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্য বইয়ের সিপাহী বিদ্রোহের মিল আছে, কারণ সিপাহী বিদ্রোহে একটা খবর ছড়ায়, সেটা সত্যতা বা মানে ভুল যাচাই করা যায়নি। সিপাহী বিদ্রোহে যে খবরটা ছড়ায় সেটা হচ্ছে মুসলমান সিপাহীরা জানতে পারে যে
তাদেরকে যে রাইফেল দেয়া হয়েছে এনফিল্ড রাইফেল, এই এনফিল্ড রাইফেলের যে টোটা আছে, বন্দুকের যে টোটা, সেই টোটা যেটা দাঁত দিয়ে টেনে ছিঁড়ে তারপরে হচ্ছে বারুদ ভরতে হয়, সেই এনফিল্ড রাইফেলের টোটা, এইটা মূলত ওই ওই টোটাতে ব্যবহার করা হয়েছে কি গরুর চর্বি, আর কি ব্যবহার করা হয়েছে, আর ব্যবহার করা হয়েছে শূকরের চর্বি। তাহলে যদি গরু আর শূকরের চর্বি ব্যবহার করা হয়, তাহলে ব্রাহ্মণরা, যদি সেখানে গরু থাকে তাহলে তো ব্রাহ্মণরা তাদের ধর্ম চলে যাবে, আর শূকর থাকলে তো মুসলমানদের কি হয়ে যাবে, হারাম খাওয়া হয়ে যাবে। দুই দলের ধর্মের জন্যেই এটা কি ঘৃণিত। কাজেই তখন এই সিপাহীরা কি করে, মানে তারা আস্তে আস্তে ক্রমান্বয়ে অসন্তুষ্ট হয়ে একটা বিদ্রোহের পর্যায়ে যায়। এরপরে দেখি উক্ত বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছে। আমরা জানি সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছে 1857 সালে, 1857 সালে, তাই না, চট্টগ্রামে। এটা আমরা জানি যে এটা ব্যারাকপুরে শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহটা। কোথায়? ব্যারাকপুরে। আমাদের চট্টগ্রামের যে লালদিঘি ময়দান আছে, যে রজবালি ময়দান, যে প্যারেড গ্রাউন্ড, কি রজবালি ময়দান প্যারেড গ্রাউন্ড যেটা, এই রজবালি, সিপাহী রজবালি, হ্যাঁ রজবালি, তিনি ছিলেন এই এই বিদ্রোহের একজন বড় সৈনিক আর কি। ঠিক আছে, রজবালি ময়দান প্যারেড গ্রাউন্ডে যে রজবালি আছেন, সিপাহী রজবালি, তিনি। ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে? ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ভারতবর্ষে রেলপথ প্রবর্তন করেছিলেন। হ্যাঁ, তিনি হচ্ছে এই তোমার মানে আহ, এই এই রেলপথের সূচনা করেছেন আর কি ভারতবর্ষে। ঠিক আছে, লর্ড কর্নওয়াল, আচ্ছা লর্ড ওয়েলেসলির নাম তো টিপু সুলতানের সাথে সম্পর্কিত, তোমরা জানো। এই যে লর্ড ওয়েলেসলির নাম যে টিপু সুলতানের সাথে সম্পর্কিত, এটা তোমরা জানো। মুসলিম লীগের উদ্দেশ্য হলো ব্রিটিশদের বিরোধিতা করা, ব্রিটিশদের প্রতি আনুগত্য পোষণ করা, মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা। মুসলিম লীগের উদ্দেশ্য কী ছিল? মুসলিম লীগের উদ্দেশ্য ছিল যে ব্রিটিশদের বিরোধিতা করা, ব্রিটিশদের প্রতি আনুগত্য পোষণ করা, মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা। এইখানে ব্রিটিশদের বিরোধিতা করা, এটা কি মুসলিম লীগের উদ্দেশ্য ছিল? ব্রিটিশদের বিরোধিতা করা মুসলিম লীগের উদ্দেশ্য ছিল, হ্যাঁ ছিল। তাইলে 1 এবং 3, ঠিক আছে, 1 এবং 3, এটা কিন্তু মূলত কি এই জায়গায় 1 এবং 3, এটা কিন্তু কি, এই সরি, ব্রিটিশদের বিরোধিতা করা না, ব্রিটিশদের প্রতি আনুগত্য পোষণ করা। ঠিক আছে, যে কোনো মূল্যে, মানে ব্রিটিশদের কাছাকাছি যাওয়া এবং তাদেরকে কনভিন্স করা, তাই না? তাইলে মুসলিম লীগের মূল উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশদেরকে আনুগত্য দেখায় তাদেরকে কনভিন্স করে মুসলমানদের স্বার্থ তাদের কাছ থেকে রক্ষা করা। কারণ মুসলমানরা বুঝতে পারতেছিল যে তাদের আগেই হিন্দুরা কি করছে, ব্রিটিশদের স্বার্থ সংরক্ষণ করে কংগ্রেসের মাধ্যমে ব্রিটিশদের অনেক কাছে চলে গেছে। ঠিক আছে, এখন মুসলমানরা পেছনে পড়ে আছে। কাজেই তখন তারা ব্রিটিশদের প্রতি আনুগত্য পোষণ করতে চায় এবং মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করে। তারপরে দেখি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে, ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম হচ্ছেন একজন ভারত দরদি সিভিলিয়ান, যিনি নিজে একজন ইংরেজ হয়েও মুসলমান, মানে ভারতীয়দের রাজনৈতিক অধিকারের জন্য কথা বলেছেন। কি বলেছেন? ভারতীয়দের রাজনৈতিক অধিকারের জন্য কথা বলেছেন। ভারতীয়দের রাজনৈতিক অধিকার, ভারতীয়দের রাজনৈতিক অধিকার নিয়ে কথা বলেছেন। ঠিক আছে, কে বলেছেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অ্যালান অক্টাভিয়ান হিউম। তার পরিচয় হচ্ছে তিনি একজন ভারত দরদি সিভিলিয়ান। ঠিক আছে, এরপরে দেখি ভারতে ব্রিটিশ শাসকদের মধ্যে উদারপন্থী কে ছিলেন? ভারতে ব্রিটিশ শাসকদের মধ্যে উদারপন্থী কে ছিলেন? ওকে, ভারতে ব্রিটিশ শাসকদের মধ্যে উদারপন্থী কে ছিলেন? লর্ড বেন্টিঙ্ক, লর্ড ডালহৌসি, লর্ড রিপন। আমরা জানি ভারতে ব্রিটিশ শাসকদের মধ্যে উদারপন্থী কে ছিলেন? লর্ড বেন্টিঙ্ক, লর্ড ডালহৌসি, লর্ড রিপন। আমরা জানি যে নর্মালি, হ্যাঁ, লর্ড ডালহৌসি তিনি তো কোনো ক্রমেই উদারপন্থী ছিলেন না। ঠিক আছে, লর্ড ডালহৌসি কোনো ক্রমে উদারপন্থী ছিলেন না, বরঞ্চ তিনি তিনি একটা বিশেষ ওই তোমার একটা সিস্টেম বাইর করছিলেন। হ্যাঁ, এবং এই সিস্টেমের সর্বোচ্চ প্রয়োগও তিনি ঘটিয়েছেন। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সত্য বিলোপ নীতি। তোমরা হয়তো শুনেছ সত্য বিলোপ নীতি। তার মানে যদি কোনো রাজার কি না থাকে, তোমার হচ্ছে ওই যে একদম ঔরসজাত সন্তান না থাকে, তাহলে তার মৃত্যুর পর তার রাজ্য
তার স্বজনরা পাবে না, বরঞ্চ এটা নিলামে উঠে যাবে। ঠিক আছে, এই সত্ত্ব বিলোপ নীতি। তাইলে লর্ড বেন্টিঙ্ক এবং লর্ড রিপন এই দুইজন কি করেছিলেন? লর্ড বেন্টিঙ্ক এবং লর্ড রিপন এই দুইজন হচ্ছে ব্রিটিশ শাসকদের মধ্যে উদারপন্থী ছিলেন। ভোরবেলায় ফুল হাতে খালি পায়ে দাদু নাতিকে নিয়ে স্কুল মাঠে যাচ্ছে। উদ্দীপকটি নিচের কোন দিবসের কথা স্মরণ করিয়ে দেয়? 21শে ফেব্রুয়ারির কথা। 21শে ফেব্রুয়ারির যে প্রভাত ফেরি আছে, 21শে ফেব্রুয়ারির যে প্রভাত ফেরি আছে, সেই প্রভাত ফেরিতে আমরা কি করি? আমরা শহীদদেরকে স্মরণ করি। এই প্রভাত ফেরিতে আমরা কি করি? শহীদদেরকে স্মরণ করি, ভাষা শহীদদেরকে আমরা স্মরণ করি। আচ্ছা, এরপরে দেখি উক্ত দিবসটি নিচের কোন সালের সাথে সম্পর্কিত? উক্ত দিবসটি নিচের 1952 সাল, যে সালে ভাষা আন্দোলন হয়, তাই না? 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন হয়, যেদিন ছিল 8ই ফাল্গুন। তাহলে এইটা হচ্ছে 1952 সালের সাথে সম্পর্কিত। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? জিন্নার যে দ্বিজাতি তত্ত্ব আছে, সেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। জিন্নার দ্বিজাতি তত্ত্বের দুইটা জাতি ছিল, হিন্দু এবং মুসলমান। জিন্না বললেন যে হিন্দু এবং মুসলমান কখনোই পাশাপাশি বাস করতে পারবে না, একই রাষ্ট্রে বসবাস করতে পারবে না। যদি করে তাহলে দফায় দফায় খালি দাঙ্গা হবে। কাজে এই দাঙ্গা থেকে বাঁচার উপায় হচ্ছে কি? জুদাই, বিচ্ছেদ। ঠিক আছে, ভাগ করে ফেলতে হবে। তারপরে দেখি 1952 সালের আন্দোলনে নারীরা সাহায্য করেছে কিভাবে? হ্যাঁ, নারীরা সাহায্য করেছে খাদ্য সরবরাহ করে, আহতদের চিকিৎসা সেবা দিয়ে, বাড়ি বাড়ি চাঁদা তুলে। 1, 2 এবং 3, তিনটাই এখানে সঠিক। ঠিক আছে, নারীরা কি করেছে? তিনটা এখানে সঠিক। নারীরা হচ্ছে খাদ্য সরবরাহ করেছে, আহতদের চিকিৎসা সেবা দিয়েছে, বাড়ি বাড়ি চাঁদা তুলেছে প্রয়োজনে। তারপরে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, এই স্লোগান, এটা আসলে বানান ভুল হয়েছে একটু। এই স্লোগানটা হচ্ছে কবে? 1969 সালের গণ আন্দোলনের স্লোগান। 1969 সালের যে গণ আন্দোলন হয়, যে গণ আন্দোলনে তোমার হচ্ছে আইয়ুব শাহীর মানে মানে মসনদ নড়ে যায়, সেই গণ আন্দোলনের স্লোগান হচ্ছে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। 6 দফা দাবি উত্থাপিত হয়েছিল লাহোরে। লাহোরে বিরোধী দলগুলোর একটা সমাবেশ হচ্ছিল। লাহোরে কি হচ্ছিল? বিরোধী দলগুলোর একটা সমাবেশ হচ্ছিল, এবং সেই সমাবেশে 6 দফা দাবি উত্থাপিত হয়। ঠিক আছে, গণতন্ত্রের পথিকৃৎ আব্রাহাম লিঙ্কনের ভাষণ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল বিশ্বের কালজয়ী ভাষণগুলোর মধ্যে অন্যতম। উদ্দীপকের ভাষণের সাথে কোন তারিখের মিল আছে? উদ্দীপকের ভাষণের সাথে গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, এই উদ্দীপকের ভাষণের সাথে কি 7ই মার্চ, হ্যাঁ 7ই মার্চের মিল আছে। 7ই মার্চের ভাষণে শেখ মুজিব একইভাবে কি করেছিল? মানুষকে উজ্জীবিত করেছিল গেটিসবার্গ ভাষণের মতো করে, তাই না? মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাবপ্রাপ্ত একমাত্র বেসামরিক ব্যক্তি হচ্ছে আব্দুল কাদের সিদ্দিকী। এই যে কাদের সিদ্দিকী, যাকে বঙ্গবীর বলা হয়, কি বলা হয়? বঙ্গবীর। সবসময় গলায় গামছা দিয়ে ঘোরেন যিনি, ঠিক আছে, এই বঙ্গবীর কাদের সিদ্দিকী, তাই না? তিনি হচ্ছেন মানে বীর উত্তম খেতাবপ্রাপ্ত একমাত্র বেসামরিক ব্যক্তি। ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের কোন সব মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন? ক্যাপ্টেন এম মনসুর আলী, আমরা জানি ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য এবং যোগাযোগ মন্ত্রী। তিনটায়, তাহলে এখানে 1, 2 এবং 3 এটাই কিন্তু কি সঠিক উত্তর। 1, 2, 3 এটাই হচ্ছে সঠিক উত্তর। তারপরে আমরা দেখি মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্তের মধ্যে হচ্ছেন কে? জাহানারা, শাহানারা, তারামন বিবি, নূরজাহান বিবি। তারামন বিবি, তারামন বিবি কি এখানে? এখানে তারামন বিবি হচ্ছেন মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। দুইজন যে মহিলা মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত আছেন, সেতারা বেগম, তিনি তো ডাক্তার। তারামন বিবি সরাসরি কি করেছেন? যুদ্ধ করেছেন অস্ত্র হাতে। ঠিক আছে, মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতির নাম। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতির নাম হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। রাষ্ট্রপতি ছিল শেখ মুজিবুর রহমান, এবং তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে এবং অস্থায়ী রাষ্ট্রপতির ভূমিকায় অবতীর্ণ হন। তারপরে দেখি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া দেশ, আমরা তো জানি একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র তো ছিল বিরুদ্ধে, তাইলে ওটা জীবনও না, অতএব 2, 3 সঠিক উত্তর। এই যে এখানে আছে 2 এবং 3। ঠিক আছে, তাহলে 2 এবং 3 হচ্ছে এখানে সঠিক উত্তর। মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থানে ভারত এবং সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন তো বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন কি করেছিল? বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিল। পাকিস্তান সেনাবাহিনী কত তারিখে আত্মসমর্পণ করে? পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে 16ই ডিসেম্বর। পাকিস্তান সেনাবাহিনী কবে আত্মসমর্পণ করে? 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী। তাহলে পাকিস্তান সেনাবাহিনী কত তারিখে আত্মসমর্পণ করেছিল? 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল মিত্র বাহিনীর কাছে, তাই না? যৌথ বাহিনী যে আছে সেই যৌথ বাহিনীর কাছে।
প্রথম কোন ইউরোপীয় জাতি ভারতবর্ষে আগমন করে? প্রথম ভারতবর্ষে আসে পর্তুগিজরা, পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা, তাই না? ভারতবর্ষে আসা জলপথ আবিষ্কার করেন, কালিকট নামক বন্দরে তারা এসে পৌঁছায়। কালিকট বন্দরে এসে তারা পৌঁছায়। তাহলে কোথায় এসে পৌঁছায়? কালিকট বন্দরে এসে প্রথম পৌঁছায়। তারপরে ইংরেজরা কার কাছ থেকে বাণিজ্য করার মানে সনদ লাভ করে? ইংরেজরা বাণিজ্য করার সনদ লাভ করেছিল রানী প্রথম এলিজাবেথের কাছ থেকে বাণিজ্য করার সনদ প্রথম লাভ করেছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ওপেন করেছিল। ওকে, বক্সারের যুদ্ধ হয় কেন? বক্সারের যুদ্ধ হয়েছিল মূলত বাংলার স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। যে 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, 1764 সালে বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত যুদ্ধ। বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে এই এই তোমার স্বাধীনতা আর ফিরবে কিনা সেটা স্পষ্ট হয়ে যায় এবং এরপর থেকে বাংলার স্বাধীনতা সূর্য পরবর্তী 190 বছরের জন্য স্থিমিত হয়ে যায়। বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন কে? বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন মেজর মনরো। বক্সারের যুদ্ধে কিন্তু মীর কাসিমের পক্ষে সিপাহী না কি বলি ফকির সন্ন্যাসীরাও কিন্তু মীর কাসিমের পক্ষে যুদ্ধ করেছিল। রবার্ট ক্লাইভ কত সালে দ্বিতীয়বার বাংলায় আসেন? রবার্ট ক্লাইভ কত সালে দ্বিতীয়বার বাংলায় আসেন? রবার্ট ক্লাইভ 1765 সালে দ্বিতীয়বারের মতো তিনি বাংলায় আসেন, যখন এলাহাবাদের চুক্তি হয় এবং বাংলার দেওয়ানি এলাহাবাদ চুক্তির সাথে সাথে, বারবার করে আমি কিন্তু এই কথাগুলো বলছি, এলাহাবাদ চুক্তির সাথে সাথে বাংলার দেওয়ানি লাভ করে। বাংলার দেওয়ানি লাভ করে ইংরেজরা কবে? 1765 সালে। ইলবার্ট বিলের তাৎপর্য কি ছিল? ইলবার্ট বিলের তাৎপর্য ছিল ভারতীয় বিচারকরা কি করতে পারবে? অপরাধী, ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারবে। মানে একজন কৃষ্ণাঙ্গ অথবা একজন বাদামি লোক সে কি করবে? সে সাদা চামড়ার লোকদের বিচার করতে পারবে। ইংরেজরা কিন্তু এতে মোটেও খুশি হয় না। ইলবার্ট বিল প্রচলন করেছিলেন কে? লর্ড রিপন। কে প্রচলন করেছিলেন? লর্ড রিপন ইলবার্ট বিল প্রচলন করেছিলেন। এরপরে আমরা দেখি একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। তাইলে এই যে একবার বিদায় দে মা ঘুরে আসি, এটা ক্ষুদিরাম বসুর। ক্ষুদিরাম বসু খুব কম বয়সে ফাঁসির মালা ফাঁসির যে দড়ি সেটা তিনি তার গলায় ঝুলান আর কি, ঠিক আছে, এবং খুব কম বয়সে তিনি তার জীবন দিয়ে দেন। এই ক্ষুদিরাম বসু তিনি ছিলেন একজন বিপ্লবী, যিনি যার স্মরণে এই গানটা উৎসর্গ করা হয়েছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে জগৎবাসী বা দেখবে ভারতবাসী। তারপরে আমরা দেখি উক্ত ব্যক্তি কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন? উক্ত ব্যক্তি জড়িত ছিলেন হচ্ছে কিসের? এই স্বদেশী আন্দোলনের সাথে জড়িত ছিলেন। তবে স্বদেশী আন্দোলনটা তো আসলে আমাদের এই যে যে আছে ক্ষুদিরাম যে আছে, ঠিক আছে, সেই ক্ষুদিরামের যে স্বদেশী আন্দোলন ছিল, হ্যাঁ, এই স্বদেশী আন্দোলনটা পরবর্তীতে কিন্তু কি হয়েছিল? সন্ত্রাসবাদী আন্দোলনের রূপ লাভ করেছিল। কিসে? সন্ত্রাসবাদী আন্দোলনের রূপ লাভ করেছিল। আমরা এটাকে কেন সন্ত্রাসবাদী আন্দোলন বলছি? আমরা এটাকে সন্ত্রাসবাদী আন্দোলন বলছি কারণ এই সময় ওই যে তোমার লোকজন আগ্নেয়াস্ত্র বোমা টোমা এগুলো নিয়ে আন্দোলন করে আর কি, টুকটাক ইংরেজদেরকে দেখলেই মারত। গান্ধীজির অসহযোগ আন্দোলনের মূল আদর্শ কোনটি? গান্ধীজির অসহযোগ আন্দোলনের মূল আদর্শ হচ্ছে অহিংসা। কি করতে হবে? অহিংসা হইতে হবে। হ্যাঁ, গান্ধী কি বলেছেন? কোনো হিংসা করা যাবে না। হিংসা হচ্ছে কি কোনো মারামারি ফাটাফাটি এগুলা করা যাবে না। কিন্তু গান্ধীজির অসহযোগ আন্দোলন ব্যর্থ হয় কেন? যখন চৌরি চৌরা থানায় যখন কি করা হয়? আগুন দিয়ে পুলিশ পুড়িয়ে মারা হয়, ঠিক আছে, তখন হচ্ছে এই গান্ধীজির অসহযোগ আন্দোলনটা থেমে যায়। ঠিক আছে, গান্ধীজির অসহযোগ আন্দোলন থেমে যায়। ভারত বিভাগ ছাড়া ভারতে শান্তি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ভারত বিভাগ করা ছাড়া ভারত ভেঙে ফেলা ছাড়া ভারতে শান্তি প্রতিষ্ঠার কোনো উপায় নেই। এই ডায়ালগটা দিয়েছিল কে? এই ডায়ালগটা কে দিয়েছিল? এই ডায়ালগটা দিয়েছিল কি? লর্ড মাউন্টব্যাটেন। অবশ্যই লর্ড মাউন্টব্যাটেন এই উক্তিটা করেছিলেন, ঠিক আছে, যে ভারত বিভাগ ছাড়া ভারতে শান্তি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আচ্ছা, ভারত বিভাগ করা ছাড়া ভারতে
হুম, না না, আমি তো তোমাদের মেসেজ পড়ছি আসলে, মানে তোমাদের কমেন্ট পড়ছি। তোমরা যে কমেন্টগুলো পড়ছো, ঠিক আছে, এটা তো আমি পড়ছি। হুম, তোমরা একটু জানাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা আমরা তো মানে প্রয়োজন মতো অবশ্যই প্রশ্নগুলো ব্যাখ্যা করবো আর কি। যাই হোক, তো ভারত বিভাগ ছাড়া ভারতে শান্তি প্রতিষ্ঠার কোনো উপায় নেই, লর্ড মাউন্ট ব্যাটেন এটা কি করলেন, বললেন। আচ্ছা, কেন পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তান কয়েক গুণ পিছিয়ে পড়ে? পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তান কয়েক গুণ পিছিয়ে পড়ে, এটার পেছনে মূল কারণ কি? মূল কারণ হচ্ছে যে অর্থনৈতিক ক্ষেত্রে একটা সীমাহীন বৈষম্য ছিল ওই সময়। হ্যাঁ, দুই পাকিস্তানের যে অর্থনৈতিক, আমরা জানি যে 1947 সালে ভারত বিভাগের পর, 1947 সালে ভারত বিভাগের পর পাকিস্তান হয় দুইটা, একটা হয় পূর্ব পাকিস্তান, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। এখন এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, এই দুইটা পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান ছিল সম্পদশালী, পশ্চিম পাকিস্তান সম্পদশালী ছিল না, কিন্তু তারা পূর্ব পাকিস্তানের সম্পদ নিয়ে নিজেদের বাজেটে কাজে লাগাইতো। ঠিক আছে, যত কলকারখানা ছিল সেগুলো সব পশ্চিম পাকিস্তানে হইতেছিল, পূর্ব পাকিস্তানের লোকজন পাচ্ছিল না। সামরিক বাহিনীতে পূর্ব পাকিস্তানিদের প্রমোশন হইতো না, এরকম আরও অনেক ব্যাপার ছিল। অর্থনৈতিক ক্ষেত্রে সীমাহীন বৈষম্যের জন্যই মূলত পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তান কয়েক গুণ পিছিয়ে পড়ে। এরপর আমরা দেখি আলিপুর রাষ্ট্রে বিভিন্ন ভাষাভাষী লোকদের বাস ছিল। সংখ্যা শাসক গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠের ভাষাকে উপেক্ষা করে, এতে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী আন্দোলন শুরু করে। উদ্দীপক উল্লিখিত আন্দোলনের সাথে তোমার পাঠ্য বইয়ের সাযুজ্যপূর্ণ বা সাদৃশ্যপূর্ণ আন্দোলন কোনটি? তাইলে কি হয়েছে এখানে? ভাষাকে উপেক্ষা করার কারণে নর্মালি ভাষা আন্দোলন বোঝাই যায়, এটা বোঝার জন্য তো আর অন্য কিছু করতে হয় না। ঠিক আছে, 52 যে ভাষা আন্দোলন সেটাই হচ্ছে এটার কি মূল বিষয়। তারপরে উক্ত আন্দোলন পরবর্তীতে কিসের জন্ম দেয়? ভাষা আন্দোলন পরবর্তীতে জাতীয় চেতনার জন্ম দেয়। এই জাতীয় চেতনাটা আসলে আমাদের জন্য কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে জাতীয় চেতনার জন্ম দেয় উক্ত আন্দোলন পরবর্তীতে। তারপরে আমরা দেখি বাংলা ভাষা আদায়ের দাবিকে সামনে রেখে প্রথম আন্দোলন সংগঠিত করে কোন প্রতিষ্ঠান? বাংলা ভাষা আদায়ের দাবিকে সামনে রেখে প্রথম আন্দোলন সংগঠিত করে কোন প্রতিষ্ঠান? আচ্ছা, এইটা বাংলা ভাষা আদায়ের দাবিকে সামনে রেখে প্রথম আন্দোলন সংগঠিত করে হচ্ছে একটা সামাজিক সাংস্কৃতিক একটা প্রতিষ্ঠান হয়, যেটার নাম হচ্ছে তমুদ্দুন মজলিস। এই তমুদ্দুন মজলিস হচ্ছে, এই তমুদ্দুন মজলিস হচ্ছে সেই প্রতিষ্ঠান যেটা বাংলা ভাষা আদায়ের দাবিকে সামনে রেখে ভাষা আন্দোলন সংগঠিত করে। তমুদ্দুন মজলিস একটা পত্রিকা প্রকাশ করত, যে পত্রিকার নাম ছিল সাপ্তাহিক সৈনিক পত্রিকা। সাপ্তাহিক সৈনিক। ঠিক আছে, এই সাপ্তাহিক সৈনিক পত্রিকা, এটা হচ্ছে কি তমুদ্দুন মজলিস এই বাংলা ভাষা আদায়ের দাবিকে সামনে রেখে প্রথম আন্দোলন ইয়ে করে, এবং সাপ্তাহিক সৈনিক ছিল ভাষা আন্দোলনের মুখপত্র পত্রিকা। পহেলা বৈশাখ পালন বাঙালি সংস্কৃতির বহিঃপ্রকাশ, কোন আন্দোলনের মাধ্যমে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষিত হয়েছে? পহেলা বৈশাখ এটা কোন আন্দোলনের মাধ্যমে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, বাঙালি সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষিত হয়েছে? রাষ্ট্রভাষা আন্দোলনের মাধ্যমে। রাষ্ট্রভাষা আন্দোলন ছিল একটা সাংস্কৃতিক আন্দোলন, সাংস্কৃতিক বিপ্লব। ঠিক আছে, রাষ্ট্রভাষা আন্দোলনের মাধ্যমে আমরা কি চেয়েছিলাম? আমাদের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি চেয়েছিলাম। আসলে হওয়ার কথাও তো ছিল তাই। পূর্ব পাকিস্তানের জনগণের নিকট ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয় 6 দফাকে। 6 দফাকে বাঙালি জাতির ম্যাগনা কার্টা বলা হয়। 6 দফাকে বলা হয় কি? বাঙালি জাতির ম্যাগনা কার্টা। আমরা এই বিষয়গুলো জানি, খুবই কমন প্রশ্ন। আগরতলা মামলা কি নামে দায়ের করা হয়েছিল? আগরতলা মামলা শিরোনাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। ঠিক আছে, আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম ছিল কি? রাষ্ট্র বনাম, হ্যাঁ, শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। আচ্ছা, নয়নতারা বাবার সাথে প্রথমবার ঢাকা এসেছে, আসাদ গেট এলাকায় এসে বাবার কাছে জানতে চাই এটির নাম আসাদ গেট হলো কেন, বাবা তাকে নামকরণের ইতিহাস বলেন। এই যে ইতিহাস বলতে গিয়ে তখন কোনটার কথা বলতে হয়? আমরা জানি তখন বলতে হয় কিসের? 11 দফা আন্দোলনের কথা, তাই না? 69-এর যে গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থানে কিন্তু 11 দফা একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। ঠিক আছে,
তাইলে এই যে 69-এর গণ অভ্যুত্থান, এটা কিন্তু একটা কি গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, 69-এর গণ অভ্যুত্থান একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, সেইখানে 11 দফা ছিল। হ্যাঁ, 6 দফার 6টা ছিল, আরও 5টা ছিল, তাই না, ছাত্রদের যে আন্দোলন সেটা। এরপরে উক্ত আন্দোলনের ফলে কি ঘটে? আমলাতন্ত্রের বিকাশ ঘটে, জাতীয়তাবাদের বিকাশ ঘটে, স্বাধিকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়। আমলাতন্ত্রের বিকাশ তো মোটেও ঘটে না, এটা হচ্ছে 2 এবং 3, জাতীয়তাবাদের বিকাশ ঘটে এবং স্বাধিকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়। তার মানে এখানে অপশন সিটা হচ্ছে রাইট, অপশন সিটা হচ্ছে এখানে সঠিক উত্তর। জাতীয়তাবাদের বিকাশ ঘটে এবং স্বাধিকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়। ঠিক আছে, তারপরের প্রশ্নে চলে যায়। প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভেদ দৃঢ়তর হওয়ার কারণ কি? প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী, আমরা জানি এই প্রাকৃতিক দুর্যোগের কথা কি বলা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হচ্ছে মূলত, আমরা জানি যে তোমার হচ্ছে 1970 সালে, 1970 সালে মানে নির্বাচনের আগ মুহূর্তে, হ্যাঁ, জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে তোমার হচ্ছে ভোলায় একটা ঘূর্ণিঝড় হয়, যে ঘূর্ণিঝড়ের নাম ভোলা ঘূর্ণিঝড় বা ঘূর্ণিঝড় গোর্কি। তাইলে এই যে ভোলা ঘূর্ণিঝড় বা ঘূর্ণিঝড় গোর্কি যে আছে, এই ঘূর্ণিঝড় গোর্কি, এইটার কারণে প্রায় 10 লক্ষ লোকের মৃত্যু হয়। এবং এই মৃত্যুর পরে সেইখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার ব্যাপারে, পশ্চিম পাকিস্তানের চূড়ান্ত অসহযোগিতা ছিল এবং পশ্চিম পাকিস্তান ফিরেও দেখে নাই। তো এত বড় একটা দুর্যোগে যদি পশ্চিম পাকিস্তান এত চূড়ান্তভাবে অসহযোগিতা করে, তাইলে এই 70-এর নির্বাচনে সেইখানে পশ্চিম পাকিস্তানিদের প্রতি কারোর মানে এটা আসলে মন মানসিকতা ভালো থাকার কথা না, এবং সেটাই হয়েছিল। ঠিক আছে, আস্তে আস্তে কি হয়েছে, বিভেদ দৃঢ়তর হয়েছে, যে কথাটা এখানে বলা হয়েছে। তারপরে আমরা দেখি পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নীল নকশা প্রণয়ন করে কবে? 17 মার্চ 1971 সালে তোমার হচ্ছে এই অপারেশন সার্চ লাইটের নীল নকশা প্রণয়ন করা হয়। তোমার এই যে টিক্কা খান এটাতে সম্মতি দিয়েছিল। ঠিক আছে, টিক্কা খান, কসাই টিক্কা, তাই না, কসাই। ওকে, তারপরে আমরা দেখি সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের যেভাবে সাহায্য করেছে, তাহলে আশ্রয় সেবা দিয়ে, শত্রুর অবস্থান চলাচলের তথ্য দিয়ে, খাবার ওষুধ সরবরাহ করে, তিনটাই করছে সাধারণ মানুষ। যে যেভাবে পারছে সেভাবে আসলে মুক্তিযোদ্ধাদেরকে কি করা হয়েছে, সহযোগিতা করা হয়েছে। ঠিক আছে, সাধারণ মানুষ সেভাবেই মুক্তিযোদ্ধাদেরকে কি করছে, সহযোগিতা করছে। কখনো আশ্রয় সেবা দিয়ে, কখনো শত্রুর অবস্থান চলাচলের তথ্য দিয়ে, কখনো খাবার এবং ওষুধ সরবরাহ করে, যেভাবে পারছে তারা কি করছে, মানে সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদেরকে এভাবে সাহায্য করেছে। তারপরে দেখি বাঙালি জনতা হানাদার বাহিনীর বিরুদ্ধে কিভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। বাঙালি জনতা হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল কি নিয়ে? ভারী অস্ত্র নিয়ে, হালকা অস্ত্র আর মনোবল নিয়ে, বিমান হামলা সাহায্য, উন্নত, এগুলা তো কিছুই ছিল না। এগুলা কি কিছু ছিল? ছিল না, ছিল খালি হালকা কোনো রকম অস্ত্র, তাও কোনোটা ফোটে, কোনোটা ফোটে না, কোনোটা চলে, কোনোটা চলে না। এটা কিন্তু বাঙালির মনোবল ছিল অত্যন্ত দৃঢ়, আর এই দৃঢ় মনোবলের সাহায্যেই কিন্তু তোমার হচ্ছে বাঙালি জনতা হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। তারপরে আমরা দেখি কুড়িগ্রাম জেলার তারামন বিবি 1971 সালের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে। আচ্ছা, এই উল্লিখিত খেতাবটি কতজন নারীকে প্রদান করা হয়েছে? বীর প্রতীক খেতাব, এই যে বীর প্রতীক খেতাব কতজন নারীকে প্রদান করা হয়েছে? এটা মূলত 2জন নারীকে, একজন হচ্ছে তারামন বিবি, আরেকজন হচ্ছে কে, সেতারা বেগম। একজন হচ্ছে তারামন বিবি, আরেকজন হচ্ছেন কে, সেতারা বেগম। তারামন বিবি এবং সেতারা বেগম, এই 2জনকে এই বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দেয়া, মানে খেতাব দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের। উদ্দীপক দ্বারা প্রমাণিত হয় মুক্তিযুদ্ধ ছিল শুধু পুরুষদের প্রতিরোধ আন্দোলন, মুক্তিযুদ্ধে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, নারীরা সম্মানসূচক খেতাবে ভুক্ত হয়েছে। মুক্তিযুদ্ধ তো শুধু পুরুষদের প্রতিরোধ আন্দোলন ছিল না, বরঞ্চ মুক্তিযুদ্ধে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং নারীরা সম্মানসূচক খেতাবে ভূষিত হয়েছে। তাহলে 2 আর 3 হচ্ছে এখানে সঠিক উত্তর। অতএব এখানে সঠিক উত্তর হচ্ছে কি 2 আর 3, গুরুত্বপূর্ণ অবদান এবং সম্মানসূচক খেতাব। তারপরে আমরা দেখি কোন দেশের পত্রপত্রিকা বাঙালির উপর পাকিস্তানের অত্যাচারী কাহিনী প্রচার করত? ইংল্যান্ডের পত্রপত্রিকা, তার মানে যুক্তরাজ্যের পত্রপত্রিকা মূলত এই প্রচারণাগুলা বেশি বেশি করছে। ঠিক আছে, ইংল্যান্ডের পত্রপত্রিকাগুলো বাঙালির উপর পাকিস্তানের অত্যাচারের কাহিনী এটা প্রচার করতে বরাবরই। মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বের সাহায্যের যুক্তিযুক্ত কারণ কোনটি? মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বের সাহায্যের যুক্তিযুক্ত কারণ কোনটি? এটার কারণ হচ্ছে, বহির্বিশ্বের সাহায্যে যুক্তিযুক্ত কারণ হচ্ছে কি, বাংলাদেশকে স্বাধীন করার জন্যে। কারণ একটা দেশ যেটা যুগ যুগ ধরে নিষ্পেষণের শিকার হয়ে আসছে, ছোট্ট একটা দেশ, যে দেশের মানুষরা অত্যন্ত সহজ সরল, সেই দেশটার অবশেষে স্বাধীন হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল। কাজে বাংলাদেশকে স্বাধীন করার জন্যে বহির্বিশ্বের সাহায্যের এই কারণ অত্যন্ত যুক্তিযুক্ত।
এরপরে বিশ্ববিখ্যাত গায়িকা ম্যাডোনা যেভাবে আচ্ছা মানুষদের সহায়তার জন্য বিভিন্ন কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন উদ্দীপকের ম্যাডোনার মতো বাংলাদেশের মুক্তিযুদ্ধে জর্জ হ্যারিসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জর্জ হ্যারিসন এবং তার যে দল বিটলস তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ঠিক আছে। তারপরে আমরা দেখি উল্লেখিত কনসার্টের মূল উদ্দেশ্য ছিল এই শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ করা এবং একই সাথে শরণার্থীদের মানবেতর জীবনের চিত্র বিশ্বব্যাপী তুলে ধরা। কাজে এটা হচ্ছে কি 2 এবং 3, ঠিক আছে। যে কোনো মূল্যে মানুষের জীবনের চিত্র, হ্যাঁ মানুষের জীবনে মানবেতর জীবনের চিত্র বিশ্বব্যাপী তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের অবদান কি ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের অবদান ছিল এটা কি ক্ষেত্রে? বাঙালিদের শরণার্থী ত্রাণ কার্যক্রম, স্বাধীন রাষ্ট্র শিশুদের পাক বাহিনীর নির্যাতন বন্ধের ক্ষেত্রে, যুদ্ধবন্ধে পাকিস্তানকে চাপ প্রয়োগের ক্ষেত্রে। মুক্তিযুদ্ধে জাতিসংঘের অবদান ছিল যুদ্ধবন্ধে পাকিস্তানকে চাপ প্রয়োগের ক্ষেত্রে। অবশ্যই একটা একটা গুরুত্বপূর্ণ মানে অবদান ছিল, কিন্তু পাকিস্তানকে চাপ প্রয়োগের ক্ষেত্রে অবদান প্রদান করাইতে চাইছিল হচ্ছে কে? করাইতে চাইছিল হচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্র যখন পাকিস্তানকে চাপ দিয়ে যুদ্ধ বন্ধ করাইতে চাইছে তখন আবার রাশিয়া কি করছে? বিপক্ষে ভেটো দিয়ে যুদ্ধ চালাই গেছে। তাহলে মুক্তিযুদ্ধে জাতিসংঘের অবদান ছিল মূলত বাঙালি শরণার্থীদের ত্রাণ কার্যক্রমে জাতিসংঘের ভূমিকা ছিল, ঠিক আছে। বাঙালি শরণার্থীদের ত্রাণ কার্যক্রমে কিন্তু জাতিসংঘের ভূমিকা ছিল, সেটা তো থাকবেই। জাতিসংঘ পৃথিবীর শ্রেষ্ঠ মানবিক যে সহায়তা, সেই সহায়তার সবচেয়ে বড় প্রতিষ্ঠান। ইংরেজরা কত সালে ভারতে আসে? এটা আমরা বহুবার বহুবার আমরা এটা দেখেছি। 1608-এ ইংরেজরা ভারতে আসে, তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে, হ্যাঁ, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে তারা ভারতে আসে। ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? ফোর্ট উইলিয়াম দুর্গ অবস্থিত কলকাতায়। তোমরা যদি এখনও কলকাতা বেড়াইতে যাও তাহলে ফোর্ট উইলিয়াম দুর্গটা দেখতে পাবা আর কি। এরপরে ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে গড়ে ওঠে কলকাতা নগরী। হ্যাঁ, কলকাতা নগরী নর্মালি সুতানুটি গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, বাট এই কলকাতা নগরী সুতানুটি যে গ্রাম সেখানেই তো আসলে ফোর্ট উইলিয়াম দুর্গটা হয়েছে। ইংরেজরা এই ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে তাদের শাসন মানে শাসনের যে জাল সেটাকে বিস্তৃত করেছিল। তারপরে দেখি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে জিএসপি সুবিধা আদায় করে বর্তমান বাংলাদেশের অর্থনীতিতে আলোচিত বিষয়, অথচ ইতিহাস সাক্ষ্য দেয় যে এরূপ সুবিধা আমাদের পূর্ববর্তী শাসকরা ইউরোপীয়দের বহু পূর্বে দিয়েছিল। কত খ্রিস্টাব্দে ফররুখ শিয়ার বিনা শুল্কে বাংলা, মাদ্রাজ ও বোম্বাইতে ইংরেজদের বাণিজ্যের অনুমতি দেয়? 1717 খ্রিস্টাব্দে। হ্যাঁ, মুঘল সম্রাট এই যে ফররুখ শিয়ার, যে এই ফররুখ শিয়ার হচ্ছে তোমার 1717 খ্রিস্টাব্দে মানে এই এই জিএসপি সুবিধা এখন যেমন দেয় এই জিএসপি সুবিধার মতো সুবিধা দিয়ে ইংরেজদেরকে বিনা শুল্কে বাণিজ্য করতে দিয়েছিল। এরকম অনুমতি লাভের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে কি পায়? ভারতবর্ষে হচ্ছে তারা দ্রুত বাণিজ্যের সম্প্রসারণ ঘটায়, শুল্ক দিয়ে ব্যক্তিগত বাণিজ্যের সুবিধা তারা পায়, এবং একই সাথে নিজস্ব মুদ্রা চালনার তারা অধিকারও পায়, ঠিক আছে। তাইলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে? তারা নিজস্ব মুদ্রা প্রচলন করে, দ্রুত বাণিজ্যের সম্প্রসারণ ঘটায়, শুল্ক দিয়ে তারা ব্যক্তিগত বাণিজ্যের সুযোগ পায়। 1, 2 এবং 3 এক্ষেত্রে সঠিক উত্তর। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন বসে হচ্ছে বোম্বেতে। বোম্বেতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন বসে, ঠিক আছে। তারপরে ভারত শাসন আইন কত সালে হয়? ভারত শাসন আইন হয় 1935 সালে। 1935 সালের যে ভারত শাসন আইন এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভারত শাসন আইন 1935 সালে। তারপরে বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। লর্ড কার্জন ছিলেন বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অবশেষে কোন পথ অবলম্বন করে? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অবশেষে সন্ত্রাসবাদের পথ অবলম্বন করে, এবং বঙ্গভঙ্গ যে হয়েছে এটার বিরুদ্ধে যেমন শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল তেমনি কি সন্ত্রাসবাদী একটা পথ হয়। ওই যে তোমার অনুশীলন সমিতি তৈরি হয়, তাই না? অনুশীলন সমিতি, ওটার নাম ছিল কি? নাম ছিল হচ্ছে অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি, ঠিক আছে। তারপরে কি ছিল? এই যে বাঘা যতীন, নাম শুনেছো তোমরা? বাঘা যতীন, হ্যাঁ, এরা ছিল ওই সময়কার গুরুত্বপূর্ণ বিপ্লবী আর কি। 1905 সালে নবগঠিত পূর্ববঙ্গ আসাম প্রদেশের গভর্নরের নাম ছিল স্যার ব্যামফিল্ড ফুলার। এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা আসো দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে যে ব্রিটিশ কাউন্সিল বা ওই যে বড় বট গাছটা আছে, হ্যাঁ,
ওই জায়গায় ওইটার নাম হচ্ছে ফুলার রোড। ভিসির বাসভবনের পাশে যে রোডটা, ওই রোডটাই হচ্ছে ফুলার রোড। এই ফুলার রোড স্যার ব্যামফিল্ড ফুলারের নাম অনুযায়ী কিন্তু এই ফুলার রোডের নামকরণ করা হয়েছে। লখনৌ চুক্তি কত সালে সম্পাদিত হয়? লখনৌ চুক্তি সম্পাদিত হয় 1916 সালে। 1916 সালে এই লখনৌ চুক্তি সম্পাদিত হয়। লখনৌ চুক্তি ছিল হিন্দু আর মুসলমানদের মধ্যে, ভারতের, হ্যাঁ, হিন্দু ও মুসলমানদের মধ্যে, হিন্দু ও মুসলমান চুক্তি, আমি তাই লিখি আর কি, মানে এটা একটা বোঝাপড়ামূলক একটা চুক্তি, এই লখনৌ চুক্তি। মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর প্রধান সেনানায়ক ছিলেন আতাউল গনি ওসমানী। আতাউল গনি ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর কি প্রধান সেনানায়ক। তাহলে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনানায়ক কে ছিলেন? আতাউল গনি ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনানায়ক। মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হলো চরমপত্র। চরমপত্র চরমপত্র পাঠ করতেন কে? চরমপত্র পাঠ করতেন হচ্ছে এম আর আখতার মুকুল। তোমরা নাম শুনেছ হয়তো বা, এম আর আখতার মুকুল। এম আর আখতার মুকুল যে চরমপত্র পাঠ করতেন, এম আর আখতার মুকুল যে চরমপত্র পাঠ করতেন, এই এম আর আখতার মুকুলের যে চরমপত্রটা আছে, এই চরমপত্র এটা হচ্ছে মূলত এক ধরনের কথিকা। কথিকা তার মানে বানায় বানায় গল্প আকারে এটা বলে, ওই যে চায়ের দোকানে বসে কেউ কেউ যখন চাপাবাজি করে, এটা এবার একটা চাপাবাজি ছিল চরমপত্র, কিন্তু এটা মানুষকে খুবই আনন্দ দিত। মুক্তিযোদ্ধারা কিভাবে পাকিস্তানিদেরকে নাস্তানাবুদ করতেছে এগুলাই চরমপত্রে বলা হইতো। ঠিক আছে। গণবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কেন? গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য। কারণ আসলে বাঙালিদের ওই সময় বা এই বাংলাদেশিদের ওই সময় আসলে পাকিস্তানের প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ এটা করা সম্ভব ছিল না, গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করা হতো। গেরিলা পদ্ধতির জন্য বাঙালিরা একটা আলাদা স্ট্র্যাটেজি বানিয়েছিল। এই স্ট্র্যাটেজির নামকরণ করা হয়েছিল একটা চা বাগানের নাম অনুযায়ী, একটা চা বাগানের নাম অনুযায়ী। সেই চা বাগানের নাম হচ্ছে তেলিয়াপাড়া। নাম কি? তেলিয়াপাড়া। কাজেই মুক্তি বাহিনীর যে যুদ্ধের স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটার নাম ছিল তেলিয়াপাড়া রণকৌশল। কি নাম ছিল? তেলিয়াপাড়া রণকৌশল। ঠিক আছে, তেলিয়াপাড়া রণকৌশল ছিল এটার নাম। ঠিক আছে, ওকে। মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাবপ্রাপ্ত একমাত্র বেসামরিক ব্যক্তিটি কে? মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাবপ্রাপ্ত একমাত্র বেসামরিক ব্যক্তিটি হচ্ছেন কে? ডক্টর মানে আব্দুল কাদের সিদ্দিকী, ওই যে যাকে মানে তোমার হচ্ছে ওই যে বললাম যে বঙ্গবীর উপাধি দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই আব্দুল কাদের সিদ্দিকী। ইউরোপীয় জাতিসমূহের মধ্যে দুঃসাহসী নৌবিদ্যায় পারদর্শী ছিল পর্তুগিজরা। এটা আগেই সমাধান করা হয়েছে এক দফা। এরপরে ইংরেজরা ভারতে আসে 1608-এ, এটাও মোটামুটি রিপিট কোশ্চেন। হ্যাঁ, আলীগড় আন্দোলনের উদ্যোক্তা হচ্ছেন স্যার সৈয়দ আহমেদ। আলীগড় আন্দোলনের উদ্যোক্তা হচ্ছেন স্যার সৈয়দ আহমেদ। মুসলমানদের রিফরমেশনের জন্য আলীগড়ে একটা বিশ্ববিদ্যালয় ছিল, আলীগড় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, আলীগড় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন শুরু হয়। হ্যাঁ, এই বিশ্ববিদ্যালয়ের যারা গ্রাজুয়েট আছে তারা তারা মানে একটা আলাদা কি কমিউনিটি তৈরি করে এবং পুরো ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এইটা আলীগড় আন্দোলন নামে খ্যাত। এটা একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন মূলত। বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয়েছিল কলকাতায়। কলকাতা মিশন হচ্ছে বাংলাদেশের প্রথম মিশন। বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম মিশন হচ্ছে কলকাতা। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে মুজিবনগর যে আছে থিয়েটার রোডে, ঠিক আছে, মুজিবনগর সরকারের এই থিয়েটার রোডে সেখানে ছিল অস্থায়ী কার্যালয় আর কি, 8 থিয়েটার রোড, কলকাতা। মুক্তিযুদ্ধে কোন দেশের প্রবাসীরা সবচেয়ে বেশি সাহায্য করে? বলেছি যুক্তরাজ্যের প্রবাসীরা মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সাহায্য করেছিল। ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তোমরা দেখেছো যে ইন্দিরা গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী, ঠিক আছে, রিসেন্টলি তোমার হচ্ছে ইয়েতে ভারতের যে জাতীয় সংসদ আছে সেই সংসদে দাঁড়িয়ে দাবি করেছে, পার্লামেন্টে দাঁড়িয়ে দাবি করেছে যে তোমার হচ্ছে ইন্দিরা গান্ধী 71-এ তোমার হচ্ছে বাংলাদেশ সৃষ্টি করেছেন আর কি। ঠিক আছে, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে আলাদা করেছেন। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, মাহবুবুল আলম চৌধুরী। মাহবুবুল আলম চৌধুরী একজন বিশিষ্ট ভাষা সৈনিক এবং এই যখন তোমার হচ্ছে 21শে ফেব্রুয়ারির এই ঘটনা ঘটে, মাহবুবুল আলম পালিয়ে চট্টগ্রাম চলে যান এবং সেখানে তিনি তার বিখ্যাত এই কবিতাটি লেখেন, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এবং সেখানে তিনি তার ভাইদের উপর যে গুলি চলেছে সেই গুলির বর্ণনা দিয়ে তিনি বলেছেন যে তিনি কাঁদতে আসেননি, ফাঁসির দাবি নিয়ে এসেছেন। বিখ্যাত কবিতা,
হ্যাঁ, ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত বিখ্যাত কবিতা। বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে 2001 সাল থেকে। বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে 2001 সাল থেকে। এবং বিবিসি কোন দেশের সংবাদ মাধ্যম? বিবিসি হচ্ছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন হচ্ছে কি? ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন হচ্ছে বিবিসি পূর্ণ, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। তাহলে ব্রিটিশ হইলে তো এটা যুক্তরাষ্ট্রের মানে যুক্তরাজ্যের হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে বিবিসি কোন দেশের সংবাদ মাধ্যম? যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম, মানে ইংল্যান্ডের সংবাদ মাধ্যম। আচ্ছা, এরপরে ছাত্র, যুব, শ্রমিক, কৃষক ও তাদের নিয়ে গঠিত হয় কোন বাহিনী? একটা অনিয়মিত বাহিনী তৈরি হয়। নিয়মিত বাহিনী তো হয়েছিল কিসের মাধ্যমে? নিয়মিত বাহিনী হয়েছিল যারা সামরিক বাহিনীর সদস্য ছিল, তাদেরকে বলা হইতো মুক্তি ফৌজ। কি বলা হইতো? মুক্তি ফৌজ। তাহলে মুক্তি ফৌজ কারা ছিল? মুক্তি ফৌজ ছিল হচ্ছে নিয়মিত বাহিনী। মুক্তি ফৌজ ছিল হচ্ছে নিয়মিত বাহিনী, যারা কোনো না কোনো সামরিক বাহিনীর সদস্য ছিল। ঠিক আছে? আর আর হচ্ছে এই অনিয়মিত বাহিনী, এটা হচ্ছে তোমার মুক্তি বাহিনী ছিল আর কি। অপারেশন জ্যাকপট বলতে বোঝায় পাকিস্তানি সেনাকে হত্যা করার জন্যে, বা পাকিস্তানের যে নৌবাহিনী আছে সেই নৌবাহিনীকে পর্যদস্ত করে দেওয়ার জন্য একটা নৌ পরিচালিত অভিযান, যেটা চট্টগ্রাম বন্দরে চালানো হয়, অপারেশন জ্যাকপট। ঠিক আছে? নৌবাহিনীর দ্বারা পরিচালিত অভিযান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া দেশ হচ্ছে কোনটা? সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, এবং সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিল। অনেক সময় প্রশ্ন আসে যে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিল কারা? সোভিয়েত ইউনিয়ন। বিপক্ষে ভেটো দিয়েছিল কারা? চীন। ঠিক আছে? আমাদের মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন বাংলাদেশের বিরোধিতা করেছিল। মৌলানা ভাসানী চীন ভ্রমণ করেন, এবং চীন ভ্রমণের উপরে তার লেখা গ্রন্থ হচ্ছে মাও সেতুং এর দেশে। মাও সেতুং বা মাও জেদং, যিনি মাও সেতুং বা মাও জেদং, আসলে একই লোক। মাও সেতুং বা মাও জেদং যিনি আছেন, তিনি হচ্ছেন চীনের। এবং যখন মাওলানা ভাসানী চীন ভ্রমণ করেন, তিনি তো এমনিতেই একটু মানে সমাজ তান্ত্রিক লোক ছিলেন। তো তিনি মাও সেতুং এর দেশে নামক যে গ্রন্থ, সেই গ্রন্থে তিনি চীনের এই ভ্রমণের বর্ণনা দিয়েছেন। এরপরে 1966 সালের 6 দফার গুরুত্বপূর্ণ তাৎপর্য কোনটি? 1966 সালের 6 দফার গুরুত্বপূর্ণ তাৎপর্য ছিল বাঙালি জাতীয়তাবাদের ধারণা বিকাশ। বাঙালি জাতীয়তাবাদের ধারণা বিকাশ ছিল 1966 সালের 6 দফার গুরুত্বপূর্ণ তাৎপর্য। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ শিক্ষককে? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ শিক্ষক হচ্ছেন ডক্টর শামসুজ্জোহা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন, হ্যাঁ, সহযোগী অধ্যাপক ছিলেন ডক্টর শামসুজ্জোহা। এবং 1969 সালের গণ অভ্যুত্থানে তিনি কি করেন? তিনি নিহত হন, শহীদ হন, এবং তাকে বলা হয় বাংলার প্রথম শহীদ বুদ্ধিজীবী। বাংলাদেশের কি প্রথম শহীদ বুদ্ধিজীবী? লর্ড রিপন আধুনিক শিক্ষার জন্য হান্টার কমিশন গঠন করেছিলেন, এবং এই হান্টার কমিশনের সুপারিশে প্রত্যেক জেলায় স্কুল প্রতিষ্ঠা হয়। প্রত্যেক জেলায় স্কুল প্রতিষ্ঠা করার, হ্যাঁ, প্রত্যেক জেলায় স্কুল প্রতিষ্ঠা করার সুপারিশ করেছিল হান্টার কমিশন। ঠিক আছে? তারপরে দেখি বাংলা ভাষার পক্ষে প্রথম বক্তব্য দেন কে? বাংলা ভাষার পক্ষে প্রথম বক্তব্য দিয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। এবং ধীরেন্দ্রনাথ দত্ত এই বক্তব্য দেওয়ার পরে, হ্যাঁ, যখন মানে কাজ হয় নাই এই বক্তব্যের কারণে, মানে বাংলা ভাষা যখন ইয়ে তো হয়ই নাই, পরবর্তীতেও যখন হয় নাই, তখন কিন্তু ওই যে পূর্ব বাংলায় হরতাল পালন করা হয়েছিল। 21 নিয়ে প্রথম গানটি রচনা করেন হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। ভুলবো না, তাই না? আচ্ছা, আব্দুল গাফফার চৌধুরী হচ্ছে 21-এর প্রথম গানটি রচনা করেন। উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, উক্ত ঘোষণাটি মোহাম্মদ আলী জিন্নাহ কোথায় দিয়েছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে, ওকে। করাচির শিক্ষা সম্মেলনে, জীবননা, সোহরাওয়ার্দী উদ্যানে, তো বটেই, কারণ সমাবর্তনটা সেখানেই হচ্ছিল। কাজে অপশন বি এটাই হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে? 1 এবং 3 নাম্বার। আগরতলা মামলা প্রত্যাহার করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 1969 সালের 22 ফেব্রুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 1969 সালের 22 ফেব্রুয়ারি। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 1969 সালের 22 ফেব্রুয়ারি। এবং এই 22 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে 23 ফেব্রুয়ারি রাজবন্দীদেরকে মুক্তি দেওয়া হয়, এবং সেখানে অনেক সংবর্ধনা তাদেরকে দেওয়া হয়।
পাকিস্তানি সেনারা কবে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে? 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি সেনারা যৌথ বাহিনীর কাছে কি করে? আত্মসমর্পণ করে 1971 সালের 16ই ডিসেম্বর। তাহলে পাকিস্তানি সেনারা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে 1971 সালের 16 ডিসেম্বর। পরের প্রশ্নে চলে যাই। মহাসাগরে সপ্তম নৌবহর পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রেরই কিন্তু একমাত্র কি ওই নৌবহর ছিল। ঠিক আছে, তারপরে দেখি ভাস্কো ডা গামা ভারতের কোন জায়গায়? ভারতের কালিকটে। ভাস্কো ডা গামা ভারতের কালিকটে সর্বপ্রথম উপস্থিত হন। ওলন্দাজদেরকে বলা হয় কি? ডাচ। ডাচ মানে কি? ডাচ মানে হচ্ছে নেদারল্যান্ড। ডাচ মানে কি? ডাচ মানে হচ্ছে নেদারল্যান্ডস। আর এই নেদারল্যান্ডের আগের নামই হচ্ছে হল্যান্ড। ঠিক আছে, তাইলে এইটা হচ্ছে কি? ডাচরা, ওলন্দাজরা ছিল হল্যান্ডের অধিবাসী। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তিনি কাগুজে মুদ্রা প্রচলন করেছিলেন। কাগুজে মুদ্রা, কাগুজে মুদ্রা। এবং সিপাহী বিদ্রোহ তিনি দমন করেছিলেন, লর্ড ক্যানিং। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজ ছিল একটা একেশ্বরবাদী সমাজ। একেশ্বরবাদী সমাজ মনে রাখবা। একেশ্বরবাদী। একেশ্বরবাদী সমাজ মানে কি? একেশ্বরবাদী সমাজ মানে হচ্ছে তারা একজন ঈশ্বরে বিশ্বাস করত, বহু ঈশ্বরে তারা বিশ্বাস করতো না। 1828 সালে রাজা রামমোহন রায় 1828 সালে রাজা রামমোহন রায় এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 1828 সালে রাজা রামমোহন রায় এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। বঙ্গভঙ্গ রদ করেন কে? বঙ্গভঙ্গ রদ কে করেন? বঙ্গভঙ্গ রদ করেন হচ্ছে বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিঞ্জ। আর বঙ্গভঙ্গ করেন হচ্ছে লর্ড কার্জন। লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেন। ঠিক আছে, তাহলে বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন, লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেন। তারপরে বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তির নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস। কে? চিত্তরঞ্জন দাস ছিলেন এই বেঙ্গল প্যাক্ট বা বেঙ্গল চুক্তির নেতা। ঠিক আছে, চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসের উপাধি হচ্ছে দেশবন্ধু। কি জিনিস? দেশ বন্ধু। কৃষক শ্রমিক পার্টির নেতা কে ছিলেন? কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন হচ্ছে এ কে ফজলুল হক। তার উপাধি ছিল শেরে বাংলা। এ কে ফজলুল হক, তার উপাধি কি ছিল? তার উপাধি ছিল শেরে বাংলা। তাহলে এ কে ফজলুল হক কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন। কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন এ কে ফজলুল হক। ঠিক আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন বহু ভাষাবিদ। অসংখ্য ভাষায়, হ্যাঁ 14টারও বেশি ভাষায় তিনি অনর্গল বলতে, লিখতে, পড়তে পারতেন। আরও বেশি ভাষা আছে যেগুলো তিনি বলতে পারতেন, শুনে বুঝতেন, এবং অসংখ্য ভাষা ছিল। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন। রিচার্ড নিক্সন ছিলেন মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ওকে, আমার ভাইয়ের রক্ত রাঙানো এই গানটির বর্তমান সুরকার কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটির বর্তমান সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ। এই সুরটাই বর্তমানে বেশি চলে এবং জনপ্রিয়। ঠিক আছে, আলতাফ মাহমুদ হচ্ছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটির বর্তমান সুরকার। তারপরে আমরা দেখছি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয় ইউনেস্কোর কততম অধিবেশনে? ইউনেস্কোর 30তম অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে ইউনেস্কো হচ্ছে কি? এটা হচ্ছে এডুকেশন, সায়েন্স এবং কালচার, হ্যাঁ এই অর্গানাইজেশন জাতিসংঘের। ইউনাইটেড নেশন এডুকেশন, এই যে সায়েন্স অ্যান্ড কালচার, শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি সংক্রান্ত যে সংস্থাটা আছে সেটা 30তম অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়। তারপরে দেখি মৌলিক গণতন্ত্রের প্রবক্তা ছিলেন আইয়ুব খান। আইয়ুব খানের এটা একটা খুবই পিকুলিয়ার একটা ইয়ে ছিল। মৌলিক গণতন্ত্রের ইংরেজি হচ্ছে কি? বেসিক ডেমোক্রেসি। কি? বেসিক ডেমোক্রেসি। তো এই যে বেসিক ডেমোক্রেসি, এই বেসিক ডেমোক্রেসি হচ্ছে মৌলিক গণতন্ত্র। আইয়ুব খান এটার প্রবক্তা। ঠিক আছে, এতে সাধারণ মানুষের ভোটাধিকার থাকে না, ভোটাধিকার থাকে চুজেন কিছু মানুষজনের। শহীদ আসাদ দিবস পালিত হয় 20 জানুয়ারি। এই 20 জানুয়ারি হচ্ছে মানিক মিয়া এভিনিউতে আসাদ গুলি খেয়ে শহীদ হয়। আসাদের শার্ট নিয়ে লোকজন মিছিল বের করে, আসাদের রক্তমাখা শার্ট নিয়ে, এবং শামসুর রহমান লেখেন তার কালজয়ী কবিতা আসাদের শার্ট। ঠিক আছে, আসাদের শার্ট কবিতাটা তোমরা পড়েছো কিনা জানি না, বেশ ভালো কবিতা। গণ অভ্যুত্থানের সূচনা হয় কোন আন্দোলনের প্রেক্ষিতে? গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল 11 দফা আন্দোলনের প্রেক্ষিতে। 11 দফার 6 দফা ছিল হচ্ছে, মানে প্রথম 6টা দফা ছিল 6 দফা, বাদ বাকি 5টা ছিল হচ্ছে তোমার সাধারণ যে শ্রমিক আছে এবং যা ছাত্র আছে তাদের নানা সমস্যার সমাধান সংক্রান্ত 5টা দফা। কোন দেশে দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? আমরা জানি পৃথিবীর মাত্র দুটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র। পৃথিবীর মাত্র দুটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, একটা হচ্ছে বাংলাদেশ এবং আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্র। তারপরে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের বর্তমান নাম হচ্ছে সার্জেন্ট জহুরুল হক হল।
সার্জেন্ট জহুরুল হক হল, আগে সার্জেন্ট জহুরুল হক হলের নাম ছিল ইকবাল হল, ঠিক আছে, ইকবাল হল নাম ছিল, পরে এটা হচ্ছে সার্জেন্ট জহুরুল হক হলের নামে নামকরণ করা হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5, আর অস্থায়ী হচ্ছে 10। অস্থায়ী সদস্য সংখ্যা কত? অস্থায়ী হচ্ছে 10। এই স্থায়ী 5টার একটা হচ্ছে মানে স্থায়ী 5টা হচ্ছে ভেটো দিতে পারে, ভেটো, যেটা চীন দিয়েছিল বাংলাদেশের বিপক্ষে। নিউ ইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশ কবে অনুষ্ঠিত হয়? 1971 সালের 1971 সালের আগস্ট মাসের 1 তারিখ, 1971 সালের আগস্ট মাসের 1 তারিখ এই কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়, ঠিক আছে। আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল 35 জন। কতজন? মোট 35 জন আসামি ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার। তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি কত ছিল? 35 জন, শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। অ্যালেন গিন্সবার্গের বাড়ি হচ্ছে ইউএসএ, তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্র। অ্যালেন গিন্সবার্গের বাড়ি কোথায়? অ্যালেন গিন্সবার্গের বাড়ি হচ্ছে ইউএসএ। আমেরিকা বলতে তো আসলে যুক্তরাষ্ট্র বোঝায় না, ঠিক আছে, আমেরিকা বলতে তো আমেরিকা মহাদেশ বোঝায়, বাট অ্যালেন গিন্সবার্গের বাড়ি হচ্ছে কোথায়? আমেরিকা, মানে ইউএসএ। সাইমন রিং কোন দেশের নাগরিক? সাইমন রিং হচ্ছে যুক্তরাজ্যের নাগরিক, তাই না? সাইমন রিং হচ্ছেন যুক্তরাজ্যের নাগরিক, ঠিক আছে, যুক্তরাজ্যের নাগরিক হচ্ছেন সাইমন রিং। আচ্ছা, এরপরে আমরা জানি যে যুক্তফ্রন্টের 21 দফার মূল দাবি কি ছিল? যুক্তফ্রন্টের যে 21 দফা ছিল, এই 21 দফার মূল দাবি কি ছিল? 21 দফার মূল দাবি ছিল পূর্ণ স্বায়ত্ত শাসন প্রদান। হ্যাঁ, যুক্তফ্রন্টের 21 দফার মূল দাবিটা ছিল পূর্ণ স্বায়ত্ত শাসন প্রদান করা, ঠিক আছে। এরপরে দ্বৈত শাসন কখন প্রবর্তন করা হয়? দ্বৈত শাসন প্রবর্তন করা হয় 1765 সালে, যখন ইংরেজরা এলাহাবাদ চুক্তি করে। এলাহাবাদ চুক্তির পর মূলত এই দ্বৈত শাসনের বিষয়টা আসে, কারণ তখন ইংরেজরা দেওয়ানি লাভ করেছিল। এই দ্বৈত শাসনে নবাবকে তারা তাদের বেতনভুক্ত কর্মচারী বানায়। নবাবের হাতে খালি তারা কি দেয়? তারা দেয় ক্ষমতাহীন শাসন। স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কত তারিখে? স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়েছিল 10 এপ্রিল 1971। স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়েছিল 10 এপ্রিল 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। এবং এই পৃথিবীর 2টা দেশের কিন্তু এই স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে। ঘোষণাপত্রের ইংরেজি হচ্ছে প্রোক্লেমেশন। হ্যাঁ, প্রোক্লেমেশন আর ডিক্লিয়ারেশন দুইটা কিন্তু আলাদা। ডিক্লারেশন হচ্ছে স্বাধীনতার ঘোষণা, আর প্রোক্লেমেশন হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, বহুত ডিফারেন্স। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া দেশ কোনটা? মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল ভারত এবং সোভিয়েত ইউনিয়ন। কাজে 2 ও 3 এটা হচ্ছে সঠিক উত্তর। 2 ও 3 এটা হচ্ছে কি সঠিক উত্তর। আর এই ভারত সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র বিপক্ষে অবস্থান নিয়েছিল। পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে। তারপরে হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1947 সালে। 1947 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। হ্যাঁ, 1947 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, যেটা পরবর্তীতে এই তোমার হচ্ছে ভাষা আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যুক্তফ্রন্ট গঠিত হয় 1953 সালে, এবং 1953 সালে যুক্তফ্রন্ট গঠন হওয়ার মাত্র 1 বছরের মাথায় যুক্তফ্রন্ট কি করে? একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করে। হ্যাঁ, যুক্তফ্রন্ট 1953 সালে গঠিত হয়। শহীদ আসাদ নিহত হয়েছিলেন কি 69-এর গণ অভ্যুত্থানে, এবং 69-এর গণ অভ্যুত্থানে নিহত হওয়ার পরে আসাদের নামে আসাদ গেটের নামকরণ করা হয়। আসাদের নামে আসাদ গেটের নামকরণ করা হয়। তাহলে আসাদ গেট যেটা, এটা কিন্তু আগে আসাদ গেট ছিল না, 69-এর গণ অভ্যুত্থানের পরে শহীদ আসাদের স্মরণে আসাদ গেট নামকরণ করা হয়। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতির নাম কি? মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতির নাম হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম হচ্ছেন মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতির নাম। তাইলে সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। পলাশীর যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণে যুদ্ধ করেন বলেছি, মীর মদন এবং মোহনলাল এই দুজন প্রাণপণে নবাবের পক্ষে যুদ্ধ করেছিলেন। 1 এবং 2 হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে বাংলায় বিভিন্ন স্থানে ইংরেজদের কুঠিয়ে দুর্গ নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল সম্পূর্ণরূপে, এইটা ছিল হচ্ছে কুঠি এবং দুর্গ নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল হচ্ছে কি রাজনৈতিক উদ্দেশ্য। প্রথমে তারা দাবি করার চেষ্টা করেছিল যে তারা বাণিজ্যিক উদ্দেশ্যে করতেছে, কিন্তু আসলে ইংরেজরা কুঠি নির্মাণ করছিল বাণিজ্যিক উদ্দেশ্যে বটে, কিন্তু দুর্গ নির্মাণটা পুরোপুরিভাবে রাজনৈতিক অভিসন্ধি ছিল ইংরেজদের। পুরোপুরিভাবে কি ছিল? রাজনৈতিক উদ্দেশ্য
বা রাজনৈতিক অভিসন্ধি ছিল, যেটা পরবর্তীতে টের পাওয়া গেছে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষের দেওয়ানি ক্ষমতা লাভ করে? 1765 খ্রিস্টাব্দে তারা ভারতবর্ষের দেওয়ানির যে ক্ষমতা আছে সেই ক্ষমতা লাভ করে, এবং তারা ভারতবর্ষের দেওয়ানি লাভ করার মাধ্যমে এরপরে তারা দ্বৈত শাসন চালু করে। ভারতে পর্তুগিজ শাসনের ভিত্তি, পর্তুগিজ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন আলফোন্সো ডি আলবুকার্ক। আলবুকার্কের একটা বিখ্যাত নীতি আছে, কিন্তু সেই নীতির নাম হচ্ছে নীল জল নীতি। তোমরা সবাই কম বেশি মনে হয় সেটা পড়েছো। এই নীল জল নীতির মাধ্যমে আলবুকার্ক কি করেছিলেন? এটা ছিল আলবুকার্কের একটা সাম্রাজ্যবাদী নীতি। এটা ছিল আলবুকার্কের একটা সাম্রাজ্যবাদী নীতি, তাই না? এই সাম্রাজ্যবাদী নীতি তিনি বিস্তার করতে চেয়েছিলেন। তারপরে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। তার নির্দেশেই কিন্তু কি হয়েছিল, 1952 21শে ফেব্রুয়ারিতে কিন্তু গুলি হয়েছিল। 1952 21শে ফেব্রুয়ারিতে যে গুলি, এটা কিন্তু নুরুল আমিনের নির্দেশে হয়েছিল। ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম হচ্ছে কি? তমুদ্দুন মজলিস হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। একদম প্রথম সংগঠন হচ্ছে তমুদ্দুন মজলিস। 1969-এর গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন শহীদ আসাদ। আসাদ শহীদ হয়েছিলেন 69-এর গণ অভ্যুত্থানে। আর রফিক, শফিক, জব্বার এরা তিনজনই হচ্ছে কি? ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসনে জয়লাভ করে? জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে 167টা আসনে। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে 167টা আসনে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে। এইখানে মজার ব্যাপার হচ্ছে 167টা সবগুলোই ছিল পূর্ব পাকিস্তানে। এই আসনগুলো সবগুলোই ছিল তৎকালীন কি? পূর্ব পাকিস্তানে। মানে পশ্চিম পাকিস্তানে আওয়ামী লীগ কোনো আসনে জয়লাভ করে নাই। ঐতিহাসিক 6 দফা দাবি কোথায় উত্থাপন করা হয়? ঐতিহাসিক 6 দফা দাবি উত্থাপন করা হয়েছিল লাহোরে। লাহোরে বিরোধী দলগুলোর একটা সম্মেলন হয়, সেখানে 6 দফা দাবি উত্থাপন করা হয়। বাঙালির উপর চালানো ঘটনা আছে, এটা তো এর আগে পড়িয়েছি একবার। মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় স্থাপিত হয়? মুজিবনগর সরকারের সদর দপ্তর স্থাপিত হয়েছিল কোথায়? মেহেরপুরে। ঠিক আছে, মেহেরপুরে। পরবর্তীতে মুজিবনগর সরকারের অস্থায়ী সদর দপ্তর ছিল কোথায়? অস্থায়ী সদর দপ্তর ছিল কলকাতা। আমি বলেছি ওই যে থিয়েটার রোডে, যেটা, হ্যাঁ, কলকাতা। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। ঠিক আছে, এম মনসুর আলী ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী। তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী, তাই না? আর খন্দকার মোশতাক আহমেদ ছিলেন কি? পররাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী ছিলেন মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী। হ্যাঁ, ম্যাডাম ইন্দিরা। এটা আমরা দেখেছি। প্রবাসী বাঙালিরা কোন দেশে জনমত গঠন করেন? প্রবাসী বাঙালিরা মূলত লন্ডন থেকে জনমত গ্রহণ করেন। কারণ কারণ ওই সময় ইউএসএ ছিল একদম পুরোপুরিভাবে বাংলাদেশের বিরোধী রাষ্ট্র। ঠিক আছে, কাজে ওই সময় যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা জনমত গঠন করেন। চিত্তরঞ্জন দাসের উপাধি ছিল দেশবন্ধু। তাকে বলা হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। যেটা আমি একটু আগে পড়াতে গিয়ে এটা আমি কি বলে দিয়েছিলাম যে চিত্তরঞ্জন দাসের উপাধি কি ছিল? দেশবন্ধু ছিল। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি বলেছিলেন দুইটা জাতি, হিন্দু এবং মুসলমান। হিন্দু এবং মুসলমান দুইটা জাতি এবং দুইটা আলাদা আলাদা জাতি। এটা কে বলেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন। ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন। এরপরে আমরা দেখি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র। এই শীর্ষক গ্রন্থের লেখকদের মধ্যে প্রধান ছিলেন হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান ছিলেন এই শীর্ষক লেখকদের মধ্যে প্রধান। হাসান হাফিজুর রহমান কিন্তু অনেকগুলো সম্পাদনা করেছেন ওই সময়, মুক্তিযুদ্ধ এবং ওই মানে একবারে ভাষা আন্দোলনকালীন সময় থেকে মুক্তিযুদ্ধকালীন সময় পর্যন্ত অনেকগুলো গ্রন্থ সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমান। তারপরে দেখি সার্জেন্ট জহুরুল হক ছিলেন বিমান বাহিনীর সার্জেন্ট। সার্জেন্ট জহুরুল হক কি ছিলেন? বিমান বাহিনীর সার্জেন্ট ছিলেন তিনি। ঠিক আছে, বিমান বাহিনীতে ছিলেন। তারপরে ভারত কবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে? 1971 সালের 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। 1971 সালের 6 ডিসেম্বর। সোভিয়েত ইউনিয়ন কি উদ্দেশ্যে জাতিসংঘ প্রস্তাব উপস্থাপন করে? সৃষ্ট ধ্বংসযজ্ঞ বন্ধ করার জন্য, বাংলাদেশকে সহায়তার জন্য, পাকিস্তানকে সহায়তার জন্য, যুদ্ধ সমর্থনের জন্য। এটা তো জীবনেও না, পাকিস্তানকে সহায়তার জন্য জীবনেও না, সৃষ্ট ধ্বংসযজ্ঞ বন্ধ করার জন্য না, মূলত বাংলাদেশকে সহায়তার জন্য কি করে? বাংলাদেশকে সহায়তার জন্য হচ্ছে জাতিসংঘে প্রস্তাব উপস্থাপন করে। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন। তাইলে এর উদ্দেশ্যে তারা কি করে? ভেটো দিয়েছিল বাংলাদেশের পক্ষে। তারা কি করেছিল? ভেটো দিয়েছিল, ভেটো। ডেইলি টেলিগ্রাফ পত্রিকার ট্যাঙ্কস ক্র্যাশ রিভোল্ট ইন পাকিস্তান, ট্যাঙ্কস ক্র্যাশ রিভোল্ট ইন পাকিস্তান লিখেছিলেন সাইমন রিং।
সাইমন রিংই হচ্ছেন সেই সাংবাদিক যিনি সর্বপ্রথম বাংলাদেশের উপরে হওয়া যে নির্যাতন সেটার খবর বহির্বিশ্বে প্রকাশ করেছিলেন, এবং একটা তিনি যে ইয়েটা লিখেছিলেন সেটা হচ্ছে ট্যাঙ্কস ক্র্যাশ রিভলস ইন পাকিস্তান। তারপরে আমরা দেখি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এই বাক্যটিতে কোনটির প্রয়োগ হয়েছিল? এই বাক্যটিতে প্রয়োগ হচ্ছিল যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, তার ভাইদেরকে হত্যা করা হয়েছে, কবির ভাইদেরকে, এই বিষয়টা এই বাক্যটিতে প্রয়োগ হয়েছিল। আগরতলা মামলার বিচারক কে ছিলেন? আগরতলা মামলার বিচারক ছিলেন এস এ রহমান। এস এ রহমান ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারক। আগরতলা কিন্তু হচ্ছে কোন রাজ্যের রাজধানী? ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী হচ্ছে আগরতলা। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী হচ্ছে আগরতলা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? হ্যাঁ, মূলত 1600 সালে মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1600 সালে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয়। তারপরে ডেনমার্কের অধিবাসীদেরকে বলা হয় দিনেমার। ডেনমার্কের অধিবাসীদের কি বলা হয়? দিনেমার বলা হয়। এখানে তো এই অপশনগুলোই আসলে দরকার নেই। ভারত স্বাধীনতা আইন পাশ হয় কোথায়? ভারত স্বাধীনতা আইন পাশ হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে। মানে কারণ ভারত তো ছিল ব্রিটেনের মানে উপনিবেশ, তাই না? আমরা ছিলাম, কাজে ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশ হয়। নিখিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যালান অক্টাভিয়ান হিউম, এবং অ্যালান অক্টাভিয়ান হিউমের প্রচেষ্টাই নিখিল ভারত জাতীয় কংগ্রেস এটা প্রতিষ্ঠা হয়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন আমাদেরই নবাব পরিবারের সন্তান, ঢাকার নবাব পরিবারের সন্তান খাজা নাজিম উদ্দিন। ঠিক আছে, খাজা নাজিম উদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। কত সালে পাক ভারত যুদ্ধ সংগঠিত হয়? 1965 সালে এই পাক ভারত যুদ্ধ, ঐতিহাসিক পাক ভারত যুদ্ধ সংগঠিত হয়। কবে? 1965 সালে। পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা মানে কঠিন ভয়াবহতম সংঘর্ষ হচ্ছে পাক ভারত যুদ্ধ। ভারতে কত সালে প্রথম আদমশুমারি হয়? 1872 সালে ভারতে প্রথম আদমশুমারি হয়, এবং এই 1872 সালে ভারতে প্রথম আদমশুমারি, এটার মাধ্যমে আদমশুমারি শুরু হয়। বর্তমানে কিন্তু আদমশুমারির নাম আদমশুমারি নাই। বাংলাদেশে বর্তমানে আদমশুমারিকে বলা হয় জনশুমারি। কি বলা হয়? জনশুমারি বলা হয়। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের দায়িত্ব কি ছিল? মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের দায়িত্ব ছিল মূলত মানে মুক্তিযুদ্ধ পরিচালনা করা, দেশকে পুনর্গঠন করা, জনমত সৃষ্টি করা। উপরের সবগুলো, এই উপরের সবগুলোই হবে, ঠিক আছে? কারণ দেশকে পুনর্গঠনের যে দায়িত্ব সেটাও প্রবাসী সরকারের, হ্যাঁ, জনমত সৃষ্টি করার দায়িত্ব প্রবাসী সরকারের, মুক্তিযুদ্ধ পরিচালনা করার দায়িত্ব প্রবাসী সরকারের ছিল। কাজেই মুক্তিযুদ্ধের সময় সবই ছিল প্রবাসী সরকারের দায়িত্ব। ইলবার্ট বিল প্রণয়ন করেছিলেন লর্ড রিপন। হ্যাঁ, লর্ড রিপন, এই ইলবার্ট বিলের কারণেই কিন্তু তাকে রিপন দ্য গুড বলা হয়, যেটা আমরা বলেছি এর আগে। ইংরেজ শক্তির কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। ফোর্ট উইলিয়াম দুর্গ ছিল ইংরেজদের শক্তির কেন্দ্রবিন্দু, এবং নবাব সিরাজউদ্দৌলা এই ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নিয়েছিলেন। ফোর্ট উইলিয়াম দুর্গ কেন্দ্র করে, কলকাতা নগরীকে কেন্দ্র করে, হ্যাঁ, ফোর্ট উইলিয়াম দুর্গ গড়ে ওঠে। অন্ধকূপ হত্যা কাহিনীর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে মানে ইংরেজদের নবাবের বিরুদ্ধে খেপিয়ে তোলা, যেন ইংরেজরা যে কোনো মূল্যে নবাবের সাথে মানে যুদ্ধে যেতে রাজি হয় এবং নবাবের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি হয়। ঠিক আছে, এই অন্ধকূপ হত্যা ছিল একদম মিথ্যা একটা কাহিনী, ডাহা মিথ্যা একটা কাহিনী ছিল অন্ধকূপ হত্যা। তারপরে দেওয়ানি লাভে কোম্পানির মূল লক্ষ্য কী ছিল? দেওয়ানি লাভে কোম্পানির মূল লক্ষ্য ছিল হচ্ছে কোষাগার বৃদ্ধি করা। যে কোনো মূল্যে কোম্পানি প্রচুর পরিমাণে আয় করতে চাচ্ছিল, এবং দেওয়ানি লাভ করে কারো মানে উন্নতি করা বা রাষ্ট্রের বা রাজ্যের উন্নতি করা, সাধারণ যারা তোমার ওই ইয়ে দিচ্ছে মানে শুল্ক দিচ্ছে তাদেরকে কোনোভাবে পৃষ্ঠপোষকতা করে, এটা কোম্পানির মোটেও উদ্দেশ্য ছিল না। দ্বৈত শাসনের ফলে খাদ্যের অভাবে বাংলার কত লোকের মৃত্যু হয়? দ্বৈত শাসনের ফলে খাদ্যের অভাবে বাংলার 1/3 লোকের মৃত্যু হয়। অনেকেই বলে থাকেন যে এই সংখ্যাটা আরও বেশি, কেমন? 5 জনে 2 জন। 1/3 বলতে তো 6 জনে 2 জন বোঝায়, বাট 5 জনে 2 জন। শাসক হিসেবে লর্ড কার্জনের লক্ষ্য কী ছিল? শাসক হিসেবে লর্ড কার্জনের লক্ষ্য ছিল প্রশাসনের সর্বস্তরে গতিশীলতা সৃষ্টি করা। এটাই ছিল লর্ড কার্জনের মূল উদ্দেশ্য। কারণ তিনি যখন শাসনভার গ্রহণ করেন তখন অনেকাংশেই কি সব কিছু কী হয়ে গিয়েছিল? স্থবির হয়ে পড়েছিল। ঠিক আছে, কাজেই প্রশাসনের সর্বস্তরে গতিশীলতা সৃষ্টি করা ছিল তার মূল লক্ষ্য। তারপরে আমরা দেখি আইন অমান্য ও সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন কে? আইন অমান্য এবং সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী
তিনি অসহযোগ আন্দোলন মানে অহিংস আন্দোলনে বিশ্বাসী ছিলেন। হ্যাঁ, হিংসাকে তিনি কোনরূপ সমর্থন দিতে নারাজ ছিলেন। তারপরে দেখি কোনটি প্রথম হিন্দু মুসলিম রাজনৈতিক সমঝোতার চুক্তি। কোনটি প্রথম হিন্দু মুসলিম রাজনৈতিক সমঝোতার চুক্তি? হিন্দু মুসলিম প্রথম রাজনৈতিক সমঝোতার চুক্তি হচ্ছে লখনৌ চুক্তি। এই লখনৌ চুক্তিটা হয়েছিল যখন লখনৌতে তোমার হচ্ছে এই যে মুসলিম লীগ মুসলিম লীগ মুসলিম লীগ এবং কংগ্রেস মুসলিম লীগ এবং কংগ্রেস এরা কি করে? মুসলিম লীগ এবং কংগ্রেস এরা একই সাথে তোমার হচ্ছে ইয়ে করে, কি বলে এটাকে, মানে মুসলিম লীগ এবং কংগ্রেস একই সাথে মানে তাদের যে সম্মেলন, কর্মী সম্মেলন সেটা করে। করার পরে তারপরে হচ্ছে তোমার এই তারা একটা চুক্তি করে যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে। তো এই রাজনৈতিক সমঝোতার চুক্তিটা ছিল হচ্ছে লখনৌ চুক্তি। বাংলা একাডেমির পূর্ব নাম কি ছিল? আমরা জানি বাংলা একাডেমির পূর্ব নাম ছিল হচ্ছে বর্ধমান হাউস। বর্ধমান হাউস ছিল বাংলা একাডেমির পূর্ব নাম। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের যে আমাদের আজকের যে মানে 200 প্রশ্ন আর কি, সেটা মোটামুটি মানে এই প্রশ্নগুলো দেখে গেলে আশা করা যায় যে আমরা মূলত প্র্যাকটিস করার চেষ্টা করেছি। আমরা মূলত কোনো কিছু কমন দেয়া বা এটা আমাদের মূল উদ্দেশ্য না, মূলত প্র্যাকটিস করাটা আমাদের মূল উদ্দেশ্য। আশা করি পুরোটা সময় জুড়ে তোমরা সাথে ছিলে এবং তোমরা প্র্যাকটিস করেছো, কমেন্ট বক্সে তোমরা প্র্যাকটিস করেছো। আশা করি কালকে গিয়ে তোমরা ঠিক মতো প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে, ঠান্ডা মাথায় তোমরা প্রশ্নের উত্তর করবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে ইনশাআল্লাহ। ইতিহাস দ্বিতীয় পত্র, পৌরনীতি প্রথম পত্র, পৌরনীতি দ্বিতীয় পত্র সহ অন্যান্য অর্থনীতি সহ যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের আগে তোমাদের সাথে একইভাবে এই প্র্যাকটিস ক্লাসগুলো নিয়ে নিয়মিত দেখা হবে। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা, দোয়া থাকছে। আশা করি সবাই তোমাদের জীবনের সেরা পরীক্ষাটা কালকে দিবা। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা ভাইয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি এই 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 পিডিএফটা দরকার হয় তাহলে অবশ্যই মন্তব্যের ঘরে তোমরা জানাবে। ভালো থাকো ভাই, আল্লাহ হাফেজ।